Assalamu alaikum everyone. This is Sadia Islam Prami, your host here at Interactive Cares. দেখতেই পাচ্ছি আজকে আমরা খুবই এক্সাইটিং একটা লাইভ সেশন করছি বিকজ আজকে আমরা আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরকে নিয়ে এসেছি here at Interactive Cares. So our topic for today's live is importance of BI tools in data analytics career path. So Power BI data analytics খুবই কাজের একটা টুল। ডেটা সেট ম্যানিপুলেশন থেকে শুরু করে রিপোর্ট জেনারেশন পর্যন্ত প্রায় সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন এই এক টুলে। সো এই টুল এক্স্যাক্টলি কিভাবে ইউজ করা হয়, কি কি করা যায়, বেস্ট প্র্যাকটিসেসগুলো কি কি, এগুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস আমরা আজকে এই লাইভ সেশনটিতে জাস্ট ডিসকাস করব। সো উইথ আস উই হ্যাভ আওয়ার স্পেশাল গেস্ট ফর দিস লাইভ। প্লিজ ওয়েলকাম সজীব খান ভাইয়া। He is the support instructor of our data analytics and BI career path at Interactive Cares. আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন আপনি? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং খুবই ভালো লাগছে কথা বলতে পেরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। ওভারঅল আমরা জি জি অনেক খুশি যে আপনি আমাদের এখানকার সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দিয়েছেন এবং ইন ডিটেলস আমরা ডেটা অ্যানালিটিক্স লাইভ নিয়ে আজকে অনেক ডিফারেন্ট আলোচনা করব। উইথ দ্যাট বিং জি জি সেড, টপিকটা নিয়ে আমরা কথা বলছি, এটা এতটাই ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে আজকালের এটা এতটাই লাইক ভাইটাল একটা টপিক। আমি বলবো যে রাইট নাও মোর অর লেস মানে সব সেক্টরের মানুষরাই কিন্তু এই ডেটা অ্যানালিটিক্স তাদের নিয়ে তো ওয়ার্ক করতেই হয়। সো জি সবার আগে যেহেতু আমাদের টপিকটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ বিআই টুলস এবং ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর বেশিরভাগ অডিয়েন্সরাই আমরা একেবারেই ফর একদমই ফ্রেশার থাকি। সো ফ্রেশারদের উদ্দেশ্যে আপনি যদি একটু ভেঙে বলতেন যে বিজনেস ইন্টেলিজেন্স মানে বিআই এই টুলস গুলো এক্স্যাক্টলি কি এবং ডেটা অ্যানালিটিক্স এর গুরুত্বটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে স্বাগতম লাইভে। আমি সজীব খান, সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইন্টারেক্টিভ কেয়ারসে। আর এখন যে আপু যেটা সুন্দর কোশ্চেন করলেন, বিআই টুল জিনিসটা কি? আচ্ছা, বিআই টুলস হলো বিজনেস ইন্টেলিজেন্স টুলস, যার শর্ট ফর্ম বিআই আর কি। তো বিজনেস ইন্টেলিজেন্স টুলসে আপনার হলো গিয়া যে আপনি যদি কোনো বিজনেস ভিত্তিক বা কোনো কিছু আপনি ডিসিশন মেকিং করতে চান বা কোনো ডেটা ভিজুয়ালাইজেশন করতে চান, মূলত এর কারণেই আপনার বিজনেস ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করা হয়। আর বিআই টুলের চাহিদা দিন দিন বাড়তেছে। এখন ডেটা অ্যানালিটিক্স যারা আর কি জানে তারা তাদের মধ্যে ম্যাক্সিমামরাই বিআই টুল সম্পর্কে ধারণা থাকতে হয়, আর না হলে পরে এটা শিখাও লাগে। এছাড়াও যদি বিআই টুলের মধ্যে দেখতে চান যে বর্তমানে মার্কেটে দুইটা বিআই টুল সবচেয়ে বেশি পাওয়ারফুল, দুইজনের মধ্যে মারামারি লেগে থাকে, পাওয়ার বিআই আর হলো এই ট্যাবলাও। তো এদের মধ্যেই কম্পিটিশন চলতেছে আপাতত। আর বিআই টুল সম্ভবত পাওয়ার বিআই এর কথা যদি বলি, পাওয়ার বিআই এর আর কি কয়েকটা ইউটিউবার ওরা বলে যে স্টোরেড ভার্সন অফ এক্সেল, এক্সেল এর স্টেরয়েড ভার্সন আর কি পাওয়ার বিআই। তো এক্সেলে আপনি যেটা মনে করেন যে করা যায়, ওইটা পাওয়ার বিআই আরো ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে করা যায়। তারপরে অনেক কাস্টম মেজার লেখে করা যায়, লাইভ ইন্টারেক্টিভনেস আছে, একটা স্লাইড করলে ক্রস ফাংশনালিটি আছে। এর মাধ্যমেও অনেক কিছু করা যায় পাওয়ার বিআই এর মাধ্যমে, যা ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ডিসিশন মেকিং, ডেটা স্টোরি টেলিং এ কাজে লাগে। আর বর্তমানে প্রেক্ষিতে যদি দেখা যায় যে ডেটা অ্যানালিটিক্স এর চাহিদা তো দিন দিন বাড়তেছে, কারণ আমাদের ডেটাও দিন দিন বাড়তেছে, যত দিন যাচ্ছে ডেটা বাড়তেছে। তো এই ক্ষেত্রে দেখবেন যে মনে করেন যে বিভিন্ন কোম্পানি, বা আগে এটা বিদেশে অনেক চাহিদা ছিল, এখন বাংলাদেশেও দেখা যায় বিভিন্ন কোম্পানি ডেটা অ্যানালিটিক্স এর মানুষ খুঁজছে, ডেটা সায়েন্স এর মানুষ খুঁজছে। তো এই ডেটা অ্যানালিটিক্স এর মানুষের মধ্যে যারা পাওয়ার বিআই পারে তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে বর্তমানে, যেটা বলে বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার বা বিআই ডেভেলপার। আর তাদের সেক্টর আলাদা হয়ে গেছে বর্তমানে, এত ভাইটাল চাহিদা। ডেটা অ্যানালিস্ট একটা, বিআই ইন্টেলিজেন্স ডেভেলপার একটা। বাংলাদেশে তো একটু কম, বাংলাদেশে যারা ডেটা অ্যানালিস্ট ওরা বিআই নিয়ে কাজ করে সম্ভবত, কিন্তু অনেক কোম্পানি আছে ইন্ডিভিজুয়ালি বিআই হায়ার করে, বিজনেস ইন্টেলিজেন্স টুল। আর ডেটা অ্যানালিটিক্স ক্ষেত্রে এটা খুবই ভাইটাল, বিআই টুল জানা। জি আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি ওভারঅল এমন কিছু টপিকস নিয়ে কথা বলেছেন, মোস্ট ডেফিনেটলি আজকাল অনেকেই কিন্তু এই বিজনেস ইন্টেলিজেন্স ফিল্ডে তারা আসতে চাচ্ছে। তো জি আমি বলবো যে ইন দ্য ফিউচার অফ আওয়ার বাংলাদেশ, আমরা যদি বাংলাদেশকে আরো ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে যেতে চাই, এই যাবতীয় জি ইন্টেলিজেন্স যে সাবজেক্টস গুলো আছে, মোস্ট ডেফিনেটলি উই আর ইন ডায়ার নিডস অফ দিস। তো আমরা শুরুতেই কিন্তু আপনি বলে দিয়েছিলেন যে আমাদের ওভারঅল ডেটা অ্যানালিটিক্স নিয়ে যে আমরা কথা বলছি, সো ডেটা ড্রিভেন ডিসিশন মোস্ট ডেফিনেটলি এইটাও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ প্রত্যেকটা বিজনেসে অনেক ডিফারেন্ট টাইপস অফ ডেটা তারা পায় ইন জেনারেল। তারা কখনোই একটা ডিসিশন শুধুমাত্র ম্যানেজার যা বলে সেই অনুযায়ী জাস্ট তারা কাজ করতে পারে না, এটা অটোক্রেটিক জি লিডারশিপ হয়ে যায়। সো আজকাল আমরা কি করি, আমাদের এত এত ডেটা থাকে, আমরা জানি বিগ ডেটা থাকে, কমপ্লেক্স ডেটা থাকে, এগুলো থেকে ফাইনালি আমাদের ডিসিশনটা বেসড অন দ্য ডেটা আমরা নেই, রাইট?
সো জি। এখন আমার কাছে আপনার কাছে একটি প্রশ্ন, যে এই যে বিআই টুলস গুলো আছে, কিভাবে এই বিআই টুলস গুলো একটা বিজনেস সেক্টরে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হেল্প করে? আচ্ছা, আচ্ছা, সুন্দর একটা কোয়েশ্চেন আপু। তো আপনার যেটাই বললাম যে এক্সেল এর পাওয়ারফুল ভার্সন কি ডেটা এই পাওয়ার বিআই কে বলা হয়। তো পাওয়ার বিআই এর কথা যদি আমি বলি, বর্তমানে বাজারে যে কয়টা বিআই টুলস আছে কাইন্ড অফ সেম ক্যাটাগরি, মানে অনেকটা ইন্টারফেস একটু আলাদা, আর এর মধ্যে ফাংশনালিটি সবগুলোই সেম। পাওয়ার বিআই আছে, তারপরে ট্যাবলাও আছে, এরপরে আপনার লুকার আছে। তো এগুলা মেইনলি আপনার ধরেন যখন আমরা ডেটা, আমাদের সব ডেটা স্টোর থাকে ডেটাবেজে। তো নাম একটা মানুষের ধরেন ডেটা অ্যানালিসিস করতে চাচ্ছি যে উনি ডেইলি কত টাকার জিনিসপাতি কিনে একটা দোকান থেকে, সব থেকে, তারপরে কত টাকা কত ফ্রিকুয়েন্টলি কিনে, কয়দিন পর পর কিনে। তো এগুলা ডেটাবেজে একটা সেল আকারে 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 থাকে। তো যখন আমরা এসকিউএল কুইরির মাধ্যমে ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসি তখন বোঝা যায় না যে কোন কাস্টমারটা আমার রেগুলার কিনতেছে, কোন কাস্টমারটা আমার কম কিনতেছে। তো এর জন্য মনে করেন আমরা ভিজুয়ালাইজেশন অপশনে যাই। যখনই ভিজুয়ালাইজেশন অপশনে যাই তখনই দেখা যায় যে যখন ড্র্যাগ করি, মানে কোনো কিছু কলাম রোতে সাজাই বা চার্ট বানাই, তখন দেখা যায় যে বার চার্টে যে যার বার সবচেয়ে বড় সে বেশি সেল করে, সে আমাদের প্রায়োরিটি লিস্টে থাকে। আর যার বার কম সে একটু কম কেনাকাটা করে, আমরা চাই তারা কিভাবে বেশি কেনাকাটা করে সেটাও বোঝানোর জন্য, মানে সেটাও বাড়ানোর জন্য আমরা সম্ভবত কাজ করে থাকি। তো ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, মানে কোনো কিছু ডেটা ড্রিভেন ডিসিশনের ক্ষেত্রে পাওয়ার বিআই বা ট্যাবলাও বা লুকা যাই বলেন, ডেটা ভিজুয়ালাইজেশন মাস্ট। আগে কি হইতো, আগে মানুষ এক্সেলে ডেটা ভিজুয়ালাইজ করতো, বাট এখন মানুষটা ভিজুয়ালাইজ করে থাকে আর কি। আচ্ছা, এরপরে যদি বলতে হয় যে যেটা আগে করতে, ট্যাবলা অনেক আগে থেকেই আছে। যেটা করতে মনে করেন আগে টাইম লাগতো ২-৩ ঘন্টা, ওইটা এখন মনে করেন যে এই ৩০-৩৫ মিনিটে একদম পুরো খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায় রিপোর্ট। আর রিপোর্ট দেখে বোঝা যায় যে স্পাইক এরকম কার্ভ থাকে, যে কার্ভটা কখন নিচে নামছে, তার মানে তখন আমার সেল কম হয়েছে। এক্ষেত্রে ডিসিশন নিতে পারে যে কি হয়েছে আসলে। যে যেমন কয়দিন আগে রিসেন্টলি একটা ঘটনা বলি, যখন আমি আমার কোম্পানিতে ডেটা অ্যানালিসিস, আমি অলরেডি একটা জায়গায় চাকরি করছি। তো যখন ওই জায়গায় আমি ডেটা অ্যানালাইসিস করতে গেলাম, আমি ড্যাশবোর্ড বানালাম, তখন দেখলাম যে ওমা, এমন থেকে একদম নিচে নেমে গেছে, আবার পিকে উঠছে। তখন দেখলাম যে তারিখটা ছিল ২০ আর ২১ জুলাই। তো এ থেকে বোঝা যায় ২০ আর ২১ জুলাই আমার একটা অকারেন্স ঘটছে। কি অকারেন্স ঘটছে? এই যে কোটা, এই স্টুডেন্ট মুভমেন্ট হয়েছে। ঠিক আছে। তো এর জন্য আমি এটা দেখে বুঝেছে যে এই জায়গায় কোনো অ্যানামলি আছে। তো এভাবেই সম্ভবত ডেটা ডিসিশন নেওয়া হয়ে থাকে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি এত সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এবং আমাদের একদম রিয়েলিস্টিক এক্সাম্পল। আসলে জি, এই যে এরকম ভাবে আমাদের ডেটা নিয়ে কাজ করা উচিত এবং অ্যাক্রস অল সেক্টরস আমি বলবো করা উচিত। সো আপনি কিন্তু বেশ কিছু টুলস এর কথা বললেন যেগুলো ট্র্যাডিশনাল, যেগুলো আগে আমরা ফলো করতাম এবং এখন হচ্ছে আমরা নতুন কিছু কিছু করি। সো জি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ভেঙে বলতেন যে আগে যে টুলস গুলো ছিল সেগুলোর নাম কি, সেগুলোতে এক্স্যাক্টলি কি কি ফিচার্স ছিল, এখন আমরা ঠিক কোন কোন টুলস নিয়ে ওয়ার্ক করি এবং যা নিয়ে ওয়ার্ক করছি এই দুটোর মধ্যে পার্থক্য কি, ঠিক কতটুকু আচ্ছা, এসেছে, সো এই দুটোর পার্থক্যটা আমাদের। আচ্ছা, আচ্ছা। মার্কেটে বর্তমানে বাজারে যদি বিআই টুলস এর কথা বলি, তখন ট্যাবলা অনেক আসছে। ২০০৪ সাল থেকে ট্যাবলা আসতেছে, ট্যাবলা আসছে। আর পাওয়ার বিআই আসছে ২০১৪ সাল থেকে। আর গুগলের প্রোডাক্ট লুকার রিসেন্টলি, না হ্যাঁ এরকমই হবে, ৩-৪ বছর, 5 বছর, 7 বছর হবে, শিওর না আমি। তো বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে ট্যাবলাও খুব পুরানো। তো মানুষ আগে ট্যাবলাও খুব কম কাজ করতো। আর ডেটা অ্যানালিটিক্স এর কাজ রিসেন্টলি বাড়ছে, আগে এত ছিল না। আগে মানুষ এক্সেল দিয়ে ডেটা অ্যানালিসিস করতো। তো ধরেন এক্সেল দিয়ে পিভট চার্ট বানাতো, তারপরে পাই চার্ট বানাতো, গ্রাফ চার্ট বানাতো। এগুলা বানাতে আমাদের প্রচুর টাইম খরচ হতো। একটা ডেটা কলামে আনো, রোতে সাজাও, পরে গ্রাফ জেনারেট করো। এটা একটা টাইম কনজিউমিং এর ব্যাপার স্যাপার। তো যখন দেখলো যে না টাইম কনজিউমিং, তখন মাইক্রোসফট পাওয়ার বিআই আনলো ভিজুয়ালাইজেশন টুল। ঠিক আছে। একদম ডেডিকেটেড ভিজুয়ালাইজেশন টুল, পাওয়ার বিআই টুল। তো ওইটার মাধ্যমে ড্র্যাগ এন্ড ড্রপের মধ্যে সব, যেটা ট্রেডিশনাল এক্সেলে হতো না। এক্সেলে যদি আমার প্রথমে একটা করতে হইতো, তখন আমার রো সাজাইতে হতো, কলাম সাজাইতে হতো, ফিচার দিতে হতো, কোনটার সাথে আমি কোনটা কি করব, কোন হিট, কোন ম্যাপ দিব। আবার ইভেন কি এমন এমন ম্যাপ আছে যেগুলা ইসে এক্সেল এ সাপোর্টও করে না, কিন্তু ইসে পাওয়ার বিআই বা ভিজুয়াল অন্য ধরনের ভিজুয়ালাইজেশন টুলে সাপোর্ট করে। তো এরকমই ডিফারেন্স আছে কিছু। মানে আমাদের কাজটা কি হয়েছে, আগে যেটা মানে টাইম কনজিউমিং ছিল ওইটা অনেক ফাস্টার হয়েছে। ইন্টারেক্টিভনেস আছে, যেরকম এক্সেলে যদি আপনি একটা ড্যাশবোর্ড বানান বা কোনো কাজ করেন, তাহলে দেখবেন যে একটা স্লাইসারে চাপ দিলে আপনি ওই স্লাইসারের কাজ হচ্ছে, কিন্তু অন্য স্লাইসারের কাজ হচ্ছে না, ক্রস ফাংশনালিটি নাই। কিন্তু বর্তমানে যে টুলস গুলো আছে বাজারে, পাওয়ার বিআই, ট্যাবলাও, লুকার, এগুলোর মধ্যে সুপারসেট, সুপারসেট তো একটুই। তো এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সবগুলোর মধ্যে ক্রস ফাংশনালিটি আছে। যেমন আমি চাপ দিলাম যে আমার আহ, বাংলাদেশের ঢাকার জন্য কত সেল হয়েছে, তো ঢাকাটা নিয়ে আসবে। পরে আমি চাপ দিলাম যে আমি
গুলশানে দিতে চাই তাহলে স্পেশালি গুলশানে দেখাবে। কিন্তু এগুলা করার, যদি এক্সেলও করা যায় কিন্তু খুব টাফ ফিচার। তো এই কাজ, সব কঠিন কাজটাই সহজ করছে আমাদের এই বিআই টুলস গুলো আর কি। এটাই মূল পার্থক্য। টাইম, টাইমের এফিসিয়েন্সি বাড়াচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে বিকজ টাইম ইজ মানি রাইট নাও, সো টাইমের এফিসিয়েন্সি ইয়েস। বাড়ানোটা মোস্ট ডেফিনেটলি আমাদের অ্যাক্রস অল সেক্টরসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা যেহেতু বিভিন্ন টুলস এর কথা বললাম, মোস্ট ডেফিনেটলি শিখতে যাবো একদম শুরুতেই আমরা যদি বিআই টুলস নিয়ে শিখতে যাই, হিয়ার ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার পাথ বলেন বা যেভাবেই করেই বলেন না কেন, একজন ইন্ডাস্ট্রিতে যখন কেউ ওয়ার্ক করতে চায় তারা তো এত এত টুলস এর মধ্যে থেকে তারা কনফিউজড হয়ে যেতে পারে যে সবচেয়ে জনপ্রিয় টুলস গুলো কোনগুলো বা সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো কোনগুলো। সো আপনার কাছে কি মনে হয় এই বিআই টুলস গুলোর মধ্যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সবচেয়ে ফেমাস টুলস গুলো কোনগুলো? আচ্ছা, হ্যাঁ, বর্তমানে কোম্পানি ভিত্তিক, কোম্পানির উপর বেস্ট করে হয়। আবার অনেকে নিজস্ব বিআই টুল আছে, যেমন আমি যদি বলি দারাজ, দারাজের নিজস্ব বিআই টুল আছে, আলী বিআই। আলী মানে ওদের তো আলিবাবা ইসের সাব কোম্পানি, তো আলী বা আলী আছে, আলী বিআই। অনেকের আবার নিজস্ব বিআই থাকে। আর পাওয়ার বিআই মাইক্রোসফটের প্রোডাক্ট, ট্যাবলাও আছে, তারপর লুকার আছে, যেমন যারা গুগল ভিত্তিক কোম্পানি, গুগলের ইউজ করে, মানে ফ্রেমওয়ার্ক ইউজ করে। তারপরে গুগল এনভায়রনমেন্টের গুগল শিট, তারপরে গুগল ড্রাইভ, জিমেল, যেমন ওয়ার্ক মেইল গুলা, ঠিক আছে, যারা গুগলের প্রোডাক্ট ইউজ করে ওদের ওদের ক্ষেত্রে আবার গুগল বিগ কুইরি, ওরা আবার ইউজ করে লুকার, লুকারটা আবার গুগলের প্রোডাক্ট। আবার অনেক আছে পাওয়ার বিআই। তো ম্যাক্সিমাম বর্তমানে মার্কেট শেয়ার পাওয়ার বিআই এর ক্ষেত্রে পাওয়ার বিআই সবচেয়ে বেশি। পাওয়ার বিআই আর ট্যাবলার মধ্যে একটু মারামারি হয় আর কি। তো এই পাওয়ার বিআই তে লোক সংখ্যা বেশি, কিন্তু আবার ইউএসএ ভিত্তিক কোম্পানিগুলো ট্যাবলা বেশি ইউজ করে। আর ইউএসএ বাদে আবার বাকি যারা কোম্পানি আছে ওরা বেশিরভাগ পাওয়ার বিআই আর কি ই করে, কারণ পাওয়ার বিআই এর মাধ্যমে আপনি অনেক কিছু ইজিলি করা যায়, যেটা আবার ট্যাবলাও যায় না, ট্যাবলাও অনেক ইফিসিয়েন্সি আছে যেটা আবার পাওয়ার বিআই যায় না। তো দুইটা 19-20 এর মতো আর কি বলা গেলে। ওকে ভাইয়া, আমরা শুরু থেকেই কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার বিআই এবং ট্যাবলো এই দুইটার ব্যাপারে আমরা জেনে আসতেছি সো ফার। সো আমি আরেকটা একটু কোয়েশ্চেন করে ফেলতে পারি যে জি। এই দুটা টুলস নিয়ে, তো শুরু থেকে যেহেতু এটা জি। জেনে আসতেছি, আপনিও বলছেন যে এই দুটার মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, আপনার মতামতে কোনটা বেস্ট, কোনটা আপনি জেনারেলি ইউজ করেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি নিজে পাওয়ার বিআই এর অনেক বড় ফ্যান। আর এটা মনে করেন যে পাওয়ার বিআই, আমি রিসেন্টলি যে কোর্সের ইনস্ট্রাক্টর, ওখানেও পাওয়ার বিআই শেখানো হয়। তারপরও আমি ইসের চাহিদা ট্রাই করছি। আমাদের কোম্পানির যে ম্যানেজার, উনি বলছে ট্যাবলাও ট্রাই করে দেখো, ট্যাবলাও ট্রাই করছি। তারপর লুকার আছে, গুগলের লুকার, ওইটাও ট্রাই করছি। বাট হ্যাসেল, এগুলা কেন জানি, জানি না আমার ক্ষেত্রে কিনা, কিন্তু যেই কাজ আমি পাওয়ার বিআই তে 1.5 ঘন্টা করতে পারতেছি, সেম কাজ, হয়তো আমার ইফিসিয়েন্সি কম, আমি ওইটা আগে কাজ করি নাই, কিন্তু ওই সেম কাজ আমি করতে পারতেছি মনে করেন যে অনেকদিন, একদিন লেগে যেতেছে। তারপরে লুকারে আমি কাজ করে উঠাইতে, পাওয়ার বি এর কাজ আমি লুকারে উঠাইতে নিছি, সেম কাজ, অনেক কিছু হয়ই না ওই জায়গায়, ড্রিল থ্রু অপশন নাই। তো আমার ক্ষেত্রে সব দিক দিয়ে পাওয়ার বিআই ভালো লাগে, আবার অনেকের কাছে ট্যাবলো বেশি ভালো লাগে, আবার অনেকে গুগল ভিত্তিক লুকার টুকার ইউজ করে, অনেকে আবার সুপার সেট ইউজ করে। আর নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আলি বিআই বললাম, আলি বিআই আছে। অনেকে আবার নিজে প্ল্যাটফর্ম বানায়, ওই যে ওই বিআই ইউজ করে, বিআই টু। তো আমার পার্সোনালি আমি পাওয়ার বিআই কি বেশি পছন্দ আমার কাজের ক্ষেত্রে, ইফিসিয়েন্সি। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। তাহলে কাজের ক্ষেত্রে আর এফিসিয়েন্সির ক্ষেত্রে আপনি আপনার মতন করে বলেছেন অফকোর্স পাওয়ার বিআই, বাট এর পাশাপাশি আপনি আরো অনেকগুলো নিয়ে ওয়ার্ক করেছেন, সো বুঝতেই পারলাম যে কোনটা অ্যাকচুয়ালি বেস্ট এটা টোটালি ডিপেন্ড করে ফ্রম কোম্পানি টু কোম্পানি, ফ্রম পার্সন টু পার্সন, এবং কোনটা কোন কাজের মধ্যে মোর এফিশিয়েন্ট এবং কোন ইন্ডাস্ট্রিতে মোর এফিশিয়েন্ট। তো জি, জি, জি। আমরা যেহেতু ওভারঅল অনেক ডিফারেন্ট টাইপস অফ টুলস নিয়ে কথা বলছি, আমরা একটু চলুন ডেটা এনালিটিক্স এর মধ্যে চলে আসি। তো আচ্ছা। ডেটা, এই টার্মটা আমি দেখেছি যে অ্যাক্রস অল ফিল্ডস, এটা বিজনেস ফিল্ডে কেউ পড়াশোনা করুক কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ইভেন মানে অনেক অনেক ডিফারেন্ট ফিল্ডসে আমরা দেখছি ডেটা অ্যানালিটিক্স অনেক ইম্পর্টেন্ট একটা টপিক রাইট নাও, এবং অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছে। সো আপনি তাদেরকে অ্যাকচুয়ালি একটা রোড ম্যাপ যদি দিয়ে দিতেন যে একজন প্রপারলি যদি এই টুলসগুলো শিখে তারা ডেটা অ্যানালিটিক্স একটা ক্যারিয়ার গড়ে তুলতে চায়, কিভাবে শিখতে পারে, একজন নতুন কেউ সেটা কিভাবে শিখতে পারে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা ভালো কোশ্চেন ছিল। আমরা যদি দেখি যে ডেটা অ্যানালিটিক্স, এটা হলো ডেটা সায়েন্সের একটা সাব ভাগ। আর আছে মেশিন লার্নিং, সর্ট অফ এমএল ওপিএস, এগুলো আরেক ডিভিশনের মধ্যে পড়ে। বাট এমন না যে যারা ডেটা সায়েন্স জানে এরা ডেটা অ্যানালিটিক্স জানে না। আবার অনেকে আছে ডেটা অ্যানালিটিক্স যারা ডেটা সায়েন্স জানে না। আমি নিজেও এমএল মেশিন লার্নিং মডেলের উপরে কাজ করছি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যত, আবারও এক কথা বারবার রিপিট, দিন দিন ডেটা সায়েন্সের চাহিদা বাড়তেছে।
আর এর মধ্যে সবচেয়ে হট টপিক বর্তমানে এআই। ঠিক আছে? এআই এআই মনে করেন যে আপনি বানাবেন, তো এআই বানানোর ক্ষেত্রে আমার মেশিন লার্নিং মডেল লাগে, আবার রিসার্চও করা লাগে। আবার অনেক কিছু দেখেন যে আপনার কোনটা কোন পারফরমেন্স কত পার্সেন্ট এফিসিয়েন্সি। তো এই ক্ষেত্রে যতই দিন যাচ্ছে ডেটা অ্যানালিস্টের চাহিদা বেড়েই চলছে। তো আমি যদি বলি, যদি কেউ ডেটা অ্যানালিটিক্স এর প্রতি ইচ্ছা থাকে, তো সবার প্রথম এক্সেল দিয়ে শুরু করে। এক্সেল অনেক ট্র্যাডিশনাল, বাট অনেক কোম্পানি আছে বর্তমানে, বড় বড় কোম্পানি গুগল শিটে কাজ করে, তো গুগল শিট আর এক্সেল তো কাইন্ড অফ সেম। তো এর জন্য এক্সেল শেখা জরুরি। এক্সেল এর কিছু ফাংশন আছে, ভি লুকআপ, এক্স লুকআপ, এগুলো তো মাস্ট জানা জরুরি, আর নাহলে আপনার জয়েন করতে সমস্যা হয়, টেবিল টানতে টানতে সমস্যা হয়। বা পিভট টেবিল জানা সম্পর্ক। তো যদি আমি টুলস এর কথা বলি যে কি জানা দরকার, প্রথমে এক্সেল জানতে হবে, তারপরে আপনার পাওয়ার বিআই জানতে হবে। যখন আপনি এক্সেল জেনে যাবেন তখন পাওয়ার বিআই আপনার কাছে সহজ হয়ে যাবে। পাওয়ার বিআই পরে এসকিউএল, এটা তো মাস্ট। এসকিউএল ছাড়া ডেটা অ্যানালিটিক্স কোনো চিন্তাই করা যায় না। যদি এসকিউএল না জানে, সে কখনো ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে আর কি ফিল্ডে পাড়া দেওয়া ইম্পসিবল। যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাকে অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট পিওর রোল, অনেকে আছে যে এক্সেল হায়ার করে ডেটা অ্যানালিস্ট হিসাবে, শুধু এক্সেল ইনপুট দিতে পারে না, আসলে এমন না। তো আপনার প্রথমত এসকিউএল জানতেই হবে, আর না হলে ডেটা অ্যানালিটিক্স আর কি মানে কোনো ভিত্তি নাই এসকিউএল ছাড়া। এসকিউএল দিয়ে ডেটা এনে এরপর আপনার ডেটা ভিজুয়ালাইজেশন করে ডিসিশন নিতে হবে, তো এসকিউএল মাস্ট। তো এরপরে স্কিল জানতে হবে, একটু অ্যাডভান্স জানা জরুরি, আর কিছু না জানা। এরপরে পাইথনের পরে কিছু, পাইথনে আবার অনেক কিছু আছে যেমন মেশিন লার্নিং, এগুলো একটু জানা, যেমন কে মিনস ক্লাস্টারিং এর মাধ্যমে আমরা কাস্টমার সেগমেন্ট করতে পারি, আলাদা করতে পারি, রিগ্রেশন ক্লাসিফিকেশন, তারপরে ডিপ নিউরাল লার্নিং, সিএনএন, এগুলো ইউজ করা যায়। তো আমি এই রোড ম্যাপ যদি বলি, প্রথমে এক্সেল, পরে পাওয়ার বিআই, পরে এসকিউ, পরে পাইথন, এই চারটা জানা জরুরি। পাওয়ার বিআই বলতে বিআই টুলস একটা যে কোনো জানা জরুরি। যদি বিআই টুলস এর কথা বলে, তাহলে আমার মতে ওই বিআই বা ট্যাবলাও, পাওয়ার বিআই বা ট্যাবলাও বা লুকার একটা জানলেই হয়, কিন্তু জরুরি এই কয়টাই জানা আমার আমার এই ইন থেকে এই চারটা জিনিস। ওকে ভাইয়া, তাহলে আমরা খুব সুন্দর করে এই চারটা জিনিস আপনি যা যা বললেন সেই অনুযায়ী আমরা শিখবো। বাট জি। উইথ দ্যাট বিং সেড, কেউ যদি এখন এই ইন্টারেস্টেড থাকে যে আমি ওভারঅল আমি এক্সেল এর একদম বেসিকটাও জানি না, সো কিন্তু আমি এই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস যে ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথ আছে এই ব্যাচ 2 তে আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট, ইন দ্যাট কেস তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? তারা কি আগে থেকে তাদেরকে কিছু শিখে আসতে হবে, নাকি একদম বিগিনার লেভেল থেকেই তারা চাইলে আমাদের এই ক্যারিয়ার প্যাথটায় জয়েন হতে পারবে? হ্যাঁ, আচ্ছা। এবার আসে আমাদের ক্যারিয়ার পাথের কথা। আমাদের ক্যারিয়ার পাথটা, আমি রিসেন্ট স্টুডেন্ট ছিলাম, আর আমি অলরেডি বাংলাদেশে একটা ওয়েল নোন কোম্পানিতে হায়ার্ডও হয়েছি আলহামদুলিল্লাহ। আর অনেকেও দেখতেছি কমেন্ট করতেছে, রাতুল ভাই, অনেকেই হায়ার্ড হয়েছে, কয়েকটা ফ্রেন্ডও ভালো ভালো জায়গায় হায়ার্ড হয়েছে রিসেন্টলি ব্যাচ থেকে। তো ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে যদি ক্যারিয়ার করতে চাই, তাহলে আমি যখন ডেটা অ্যানালিটিক্স চুজ করি, অনেস্টলি তখন মার্কেটে অনেক কোর্স ছিল, বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের কোর্স ছিল। অনেকে আবার, অনেক টিচার আবার নিজেদের গুগল মিটে ক্লাস নিত। তো হজবরল হয়ে গেছে কোনটা রেখে কোনটা করব। এক জায়গায় যদি দেখতাম যে পাইথন মানে এক্সেল শিখায় কিন্তু পাওয়ার বিআই পাইথন শিখায় না। অনেক জায়গায় দেখতাম যে সব শিখায়, এসকিউ শিখায় না। অনেক জায়গায় দেখতাম যে আবার এসকিউ শিখায়, পাইথন শিখায় না। মানে একটা হযবরল অবস্থা, কোনো ম্যাচ পাচ্ছি না, পারফেক্ট ম্যাচ। এরপর লাস্টে একটা আমি ভর্তি হইতে নিছিলাম যেখানে আর কি ব্যাচে অ্যাডমিশন, ওই জায়গায় তো সব শিখাচ্ছে এক্সেল, পাইথন, এসকিউএল, বাট পাওয়ার বিআই শিখাচ্ছে না। পরে দেখলাম যে না, এর মধ্যেই ইন্টারেক্টিভ ক্লাসের রিসেন্ট একটা কোর্স লঞ্চ হয়। তো ওই কোর্সে দেখতে পারি যে না, মোটামুটি সবই কভার করা হচ্ছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে এই কোর্সে এনরোল করলাম। পরে দেখলাম যে না, ভাইয়া আমাদের যে ইনস্ট্রাক্টর, যে আমার ইনস্ট্রাক্টর, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, যে তুমি, ওনার সাথে আমার কথা হয়েছে যে তুমি এনরোল করে দেখো কি হয়। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে এনরোল করে দেখলাম যে না, এক্সেলও ভালো শিখাচ্ছে, একদম অ্যাডভান্স টু বেসিক লেভেলে, কোনো প্রিজিকেট ছিল না। আমি এক্সেলে কাজ করতাম, আমি অ্যাজ এ সিএস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমি জানতাম এগুলো, টুকটাক জানতাম, অনেস্টলি টুকটাক জানতাম। বাট অনেকে আছে যে সিএস ব্যাকগ্রাউন্ডে না, কিন্তু তারাও দেখলাম যে অনেক ভালো করতেছে, ভালো কাজ করছে। ইভেন কি আমার কয়েকজন সাথেও যারা ছিল, ওরাও দেখলাম যে সিএস কোনো মানে অন্য ব্যাকগ্রাউন্ড, খালি কম্পিউটার সায়েন্সের না, ওরাও দেখি খুব ভালো করছে, ভালো ভালো রিপোর্ট বানিয়েছে, আমার চেয়েও ভালো হয়েছে। তো এই ক্ষেত্রে বলি যে আমাদের কোর্সটা মূলত বেসিক থেকে অ্যাডভান্স। আর অ্যাডভান্স বলতে শুধু অ্যাডভান্স, একদম যেগুলো অন্যান্য কোর্সের ক্যাটালগ মানে মডিউল দেখে আমি দেখছি যে ওগুলা শিখায় না, কিন্তু আমাদের কোর্সে দেখলাম যে এগুলো শিখায়। আর এগুলা চাকরি পেতে, পোর্টফোলিও বিল্ডিং এ যদি আপনাদের এই ধরনের কঠিন কঠিন প্রজেক্ট গুলো থাকে, কমপ্লেক্স, তাহলে মনে করেন চাকরিতে আপনি এক ধাপ আগে যাওয়া যায়। মোটামুটি জিরো থেকে হিরো পর্যন্তই আর কি মোটামুটি কোর্সের ক্যারিয়ার পাঠিয়ে সাজানো, কোর্স ডিজাইন করা। আর হ্যাঁ, এটাই।
ওকে ভাইয়া, তাহলে আমরা ওভারঅল বুঝে নিলাম যে কি কি জিনিস এখানে শেখানো হবে। বাট উইথ দ্যাট বিং সেড, আপনি এইটাও কিন্তু বললেন যে যারা নন সিএস ব্যাকগ্রাউন্ড ইভেন তারাও কিন্তু এখানে এসে অনেক বেশি এক্সেল করতে পারবে। সো এটা জেনেও জি খুবই জি। ভালো। আমরা একটা কমেন্ট থেকে একটা কোয়েশ্চেন নিয়ে নেই, এই রিলেটেড একটা কোয়েশ্চেন পেয়েছি। ভাইয়া, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টস এর জন্য ডেটা অ্যানালিটিক্স কোর্সটা কেমন হবে? আচ্ছা, প্রথমত যে ডেটা অ্যানালিটিক্স আসলে আপনার স্কিল উপর ম্যাটার করে, কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ম্যাটার করে না। যেমন আমি অনেকে দেখছি যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওরা এত ভালো এসকিউএল জানে, মানে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের মনে করেন যে সারা জীবন এসকিউএল করছে ওদের চাইতে ভালো জানে। তো আমার ইভেন কি আমার অফিসের দুইজন, আমার যে ম্যানেজার উনিও ডেটা ডেটা অ্যানালিস্ট, উনিও আপনার ইসের এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের। তার আমার যে সিনিয়র এক্সিকিউটিভ উনিও ফাইন্যান্স ডিপার্টমেন্টের, দুইজনই ফাইন্যান্স, আমি একা সিএস ব্যাকগ্রাউন্ড। তো আবার এই যে আমাদের যে কোর্স ইনস্ট্রাক্টর সাব্বির ভাই উনিও কিন্তু সিএস ব্যাকগ্রাউন্ডের, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, উনি কিন্তু স্টেটস এর ব্যাকগ্রাউন্ড। তো স্টেটস এর সাথে ডেটা সায়েন্স অবশ্য রিলেটেড, বাট উনিও তো ভালো করছে, উনিও বর্তমানে ভালো একটা বড় কোম্পানিতে চাকরি করতেছে। তো আমার মতে আমি এখন পর্যন্ত যদি সিভি শর্ট লিস্ট করে তখন দেখি যে না, আপনার ম্যাটার করে না যে কোনটা, আপনার স্কিলের উপর ম্যাটার করে যে আপনি এগুলো জানতেছেন কিনা, এক্সেল জানতেছেন কিনা, পাইথন জানতেছেন কিনা, আর জানতেছেন কিনা, পাওয়ার বিআই বা কোনো ভিজুয়ালাইজেশন টুল জানতেছেন কিনা, এগুলা বেশি ম্যাটার করে। এমনকি পরীক্ষার সময় দেখে যে এসকিউএল এর উপর টেস্ট দেয়, এসকিউএল জানা জরুরি। তো এক্ষেত্রে কোনো ডিপার্টমেন্ট কোনো ভ্যারি করে না। বাংলা ডিপার্টমেন্টের আমি ডেটা অ্যানালিস্ট দেখছি, সে ফ্রিল্যান্সিং ও করে, নাম করা ফ্রিল্যান্সার, কিন্তু সে বাংলা ডিপার্টমেন্ট থেকে বিলং করে। অনেকে দেখছে যে সিরামিক্স নিয়ে পড়ে, তাও বাংলা ডিপার্টমেন্ট মানে ডেটা অ্যানালিস্টের মানে পজিশনে আছে। তো সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, স্কিলটা ম্যাটার করে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাকচুয়ালি আপনার জন্য অনেক প্রমিসিং এবং অনেক ভালোবাসার কিছু কমেন্ট এখানে পাচ্ছি। সবাই আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে এবং অনেক আচ্ছা ফিডব্যাক জানাচ্ছে থ্রু আউট। সো এগুলো জেনেও খুবই ভালো লাগছে অ্যান্ড উই আর সো হ্যাপি যে আপনি আমাদের এখানকার স্টুডেন্ট হয়ে এখন আপনি আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হয়েছেন। ভাইয়া, আপনি যদি আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা বা আপনার জার্নিটা একটু জানান, মোস্ট ডেফিনেটলি আমি বলবো হিয়ার এট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমরা যারা স্টুডেন্টসরা যারা আছে বা যারা হতে যাচ্ছে তারা অনেকটুকু ইন্সপায়ার্ড হতো। আচ্ছা। আমি রিসেন্টলি গতকালকে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে। গতকালকে গতকালকে আমার ডিফেন্স ছিল, ফাইনালি গতকালকে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন, হ্যাঁ জি, আমি গ্রাজুয়েশন আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন শেষ করার আগেই মানে কোর্স শেষ করার আগেই আমি একটা ইন্টারভিউ দিই। মানে বাংলাদেশ ওয়ান অফ দ্য লার্জেস্ট কুরিয়ার অপারেশনস আছে তাদের পাঠাওতে আমার ডেটা অ্যানালিস্ট পজিশনে আমি হায়ার হয়েছি। তো অনেকজন ইন্টারভিউ দিছে, এর মধ্যে হয়তো আলহামদুলিল্লাহ লাকিলি আর কি আমি হায়ার হয়েছি। আর প্রথম থেকে কি হয়েছিল যে আমি তখন মনে হয় আমার লাস্ট ইয়ার চলে। তো লাস্ট ইয়ার আমি বুঝতেছি আমি আবার আমার ওই ওয়েব ভিত্তিক মানে ওয়েব ডেভেলপমেন্ট এই নলেজও আছে, আমি বিভিন্ন জায়গায় ওয়েব ডেভেলপও করছি। তো ওইটাও এক্সপ্লোর করছি, অনেক এক্সপ্লোর করছি, ওয়েব ডেভেলপমেন্ট এক্সপ্লোর করছি, তারপরে আপনার ডেটা সায়েন্স এক্সপ্লোর করছি, ডেটা অ্যানালিটিক্স এক্সপ্লোর করছি, তারপরে আপনার গ্রাফিক্স ডিজাইনও এক্সপ্লোর করছি, কিন্তু শিখা হয় না গ্রাফিক্স ডিজাইন। তো যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম পরে দেখলাম যে না ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্টটা ভালো যাচ্ছিল, একটা লাইভ প্রজেক্টও করছি ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্টে। পরে একটু মাঝখানে গ্যাপ যাওয়ার কারণে আমার ভার্সিটি পরীক্ষা, আমি আর তখন কোনো ইন্টারভিউ টিন্টারভিউ দেই নাই, কিন্তু রানিং ডেভেলপমেন্ট করতেছিলাম। পরে আমি শিফট করি যে দেখলাম যে ইনস্টাগ্রামে ঢুকা যে বাংলাদেশে একটু কম, ইন্ডিয়ান ইনস্টাগ্রাম যারা পড়াইতো মানে ইন্ডিয়ান ইউটিউবার গুলো তো আমরা বেশি ফলো করি পরীক্ষার আগে আর কি। তো ওরা দেখতাম যে সব ডেটা অ্যানালিটিক্স কি এটা এত হট টপিক কেন, হ্যাঁ ডেটা সায়েন্সের জিনিস। পরে দেখলাম যে ডেটা অ্যানালিটিক্স মানে খুবই ডিমান্ডেবল, বাংলাদেশে না কিন্তু বাইরের দেশে অনেক ডিমান্ড, বাংলাদেশের দিন দিন আস্তে আস্তে বাড়তেছে। তো এমন হয়েছে যে বর্তমানে দেখি আমি যে কোম্পানিতে, সেই কোম্পানির 4টা ডেটা অ্যানালিটিক্স টিম আছে বর্তমানে বলতে গেলে। তো পরে জার্নি শুরু করলাম, সাব্বির ভাইয়ের সাথে পরিচয় হলো একটা ফ্রেন্ডের থ্রুতে। পরে কোর্স স্টার্ট করে আমি একটু ডেডিকেটেড ছিলাম, এত পড়তাম এমন না, ডেইলি যা দিত তাই প্র্যাকটিস করতাম, নিজে শিখতাম, নিজে উডেমি কোর্সেরা কোর্স ফলো করতাম, ডেটা অ্যানালিসিসে কি কি আছে, ব্যাভেন অ্যানালিটিক্স আছে, চান্দু আছে, ভাইয়া সাজেশনে সবগুলো দেখতাম, ড্যাশবোর্ড ডিজাইন করতাম, ড্যাশবোর্ড তারপর ডেভেলপ করে লাইভে হোস্ট করতাম, এইভাবেই হয়েছে আসলে আর কি। এরপরে এসকিউএল টেস্ট যে আমরা দেই মানে জবে ইন্টারভিউর ক্ষেত্রে, তাহলে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম টাইম পরীক্ষা যদি হয় এসকিউএল থাকে, তো এসকিউএল এর জন্য আমরা ডিরেক্ট আমি হ্যাকার র্যাঙ্কে প্র্যাকটিস করতাম, লিড করে প্র্যাকটিস করতাম। তো এভাবেই আলহামদুলিল্লাহ হয়ে গেছে লাকিলি, এটাই। না অবশ্যই ভাইয়া, আপনার জার্নিটা খুবই ইন্সপায়ারিং যে আপনি জাস্ট এর আগের ব্যাচেই কিন্তু আপনি স্টুডেন্ট হয়ে এখন আপনি এত ভালো একটা কোম্পানিতে জবও করছেন এবং এখন আপনি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে এখানে আছেন। সো উই আর ভেরি হ্যাপি
প্রগ্রেসটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। জি, এখন থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশনস অলসো, যেহেতু আপনি গতকালই গ্রাজুয়েশন করে আজকে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। সো আচ্ছা, আমরা ওভারঅল যেহেতু ডিফারেন্ট বিআই টুলস নিয়ে কথা বলছিলাম, আমরা জাস্ট ওভারঅল বলি। আমরা তো সো ফার তাহলে জেনে নিলাম যে ওভারঅল আমাদের ক্যারিয়ার প্যাথে কি কি শেখানো হবে, যে 4টা জিনিস আপনি বললেন সেগুলো শেখানো হবে, আগে থেকে আমাদের কি কি জানতে হবে। তো যদি ক্যারিয়ার বৃদ্ধির কথা বলি, এই যে বিভিন্ন জি। বিআই টুলস এর কথা বললাম, কিভাবে এই বিআই টুলস গুলো ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে ক্যারিয়ার বৃদ্ধি করতে সহায়তা করে? হ্যাঁ, এই যে প্রথমেই বললাম যে এখন হয়েছে কি যে বিআই পুরো আলাদা, মানে এত ডিমান্ডেবল যে পুরো ডেটা অ্যানালিটিক্স থেকে এখন বিআই সরে গেছে, আলাদা একটা পাথ হয়ে গেছে। বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার, সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার যে আছে আমাদের সাব্বির ভাই, উনি কিন্তু ডেটা অ্যানালিস্ট আবার কাজ করতেছে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স হিসাবে আর কি কোম্পানিতে। তো বিআই ডেভেলপার আছে লিঙ্কডইনে, যখন দেখি তখন আছে বিজনেস অ্যানালিস্ট, তারপরে বিআই ডেভেলপার, তারপরে আপনার বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার, ওই সেম জিনিসই বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। তো এই বিআই আস্তে আস্তে মনে করেন যে বিআই রিপোর্টিং স্পেশালিস্ট। তো পুরো একদম আলাদা একটা ক্যারিয়ার পাথে হয়ে যেতেছে আস্তে আস্তে, এটা একটা ডেটা অ্যানালিটিক্স এর অংশ। বাট হ্যাঁ, মানে এটা পুরো একটা আরেকটা এক্সপ্যান্ড করতেছে আর কি বলতে গেলে, যে ডেটা অ্যানালিটিক্স থেকে মনে করেন যে বিআই সম্পূর্ণ এখন ডেটা অ্যানালিস্ট, যে সেও বিআই এর কাজ পারে, আবার বিআই যে সে ডেটা অ্যানালিস্টের কাজ পারে এমনটাও না। অনেক আছে যে ডেটা স্কিল পারে না, বাট শুধু পাওয়ার বিআই দিয়ে ভালো ভালো ভিজুয়ালাইজেশন করতে পারে, তখন ওরা ডেটা আইনা দেয় ও শুধু স্কিল এই মানে পাওয়ার বিআই দিয়ে ভিজুয়ালাইজ করে দেয়, রিপোর্ট বানায় দেয় সুন্দর সুন্দর। আবার এই রিপোর্টের অনেক কম্পিটিশন হয় কার চেয়ে কি সুন্দর রিপোর্ট বানাইতে পারে, এগুলোর পর প্রাইজও দেয়। দেখলাম লিঙ্কডইনে এরকম পোস্ট আসে, ম্যাভেন অ্যানালিটিক্স এরকম হাবিজাবি সার্টিফিকেট দেয় বড় বড় কোম্পানি। হ্যাঁ, আলাদা গ্রো হচ্ছে আস্তে আস্তে দিন দিন। জি। ওকে, এটা একটা নতুন ইনফরমেশন জানলাম, এটা আমি অ্যাকচুয়ালি নিজেও জানতাম না যে এরকম ডিফারেন্ট কম্পিটিশন আছে, পরে লিঙ্কডইনে আবার এইভাবে প্রাইজও দেয়। সো এটা আমার জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, অল ইন অল তাহলে আমরা বুঝতে পারলাম যে ওভারঅল কি কি ডিফারেন্ট টাইপস অফ ক্যারিয়ার্স আছে, আপনি বেশ কিছু ক্যারিয়ার ফিল্ডের নাম বললেন। সো এখন যদি আমি বলি যে ওভারঅল বাংলাদেশে তো এই ক্যারিয়ারটা আস্তে আস্তে করে গ্রোয়িং, মানে অনেক ডিফারেন্ট কোম্পানিজ আলাদা আলাদা এরকম ডিপার্টমেন্টস আমরা পাচ্ছি। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি তো এটার সংখ্যাটা একটু বেশি। বাংলাদেশে জি। বসে যদি রিমোট ওয়ার্ক করতে চাই, সেই রিমোট জবের মানে ওভারঅল অ্যাভেলেবিলিটিটা ঠিক কতটুকু এই সেক্টরে? এই যে বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের ইনস্ট্রাক্টরই তো রিমোট জব করে। যে সাব্বির ভাই উনি তো রিমোট জব করতেছে, তো ধরেন যে দেখেন যে ভাইয়া করতেছে, তারপর আমার একটা ফ্রেন্ড আছে ও রিমোট জব করতেছে। রিমোট জবের চাহিদা আরো বেশি ডিমান্ডেবল, আবার স্যালারিও মনে করেন যে বাংলাদেশে চাকরি করলে 3x 4x এর স্যালারি, মানে এত ভালো স্যালারিতে হায়ার করে। তো আবার ফ্রিল্যান্সিং ও করে। আমি কয়দিন আগে ফাইবারে ঢুকলাম, ফাইবারে ঢুকে দেখলাম যে $50 করে একটা রিপোর্ট বানাতে নিচ্ছে, মানে অলমোস্ট আপনার 5,000 টাকা। দেখলাম এক পেজের রিপোর্ট বানাতে অনেক ভাই $100 চার্জ করে। বানাইতে মনে করেন যে 15 মিনিট লাগার কথা নয় রিপোর্ট গুলা, যেগুলা $5 10 চার্জ করতে, 15 মিনিটে যদি কেউ 2-3 হাজার টাকা ইনকাম করে ফেলে, তাহলে তো মনে করেন যে হিউজ। আবার দেখলাম যে একটা রিপোর্ট বানাতে মনে করেন যে ডিরেক্ট পার্সন হায়ার করে 1 সপ্তাহের জন্য $200-300 দিয়ে। আবার এরকম ডিলও করে। আস্তে আস্তে দেখলাম যে প্রোডাক্টও সেল হচ্ছে পাওয়ার বিআই ডেভেলপমেন্ট। তারপরে লিঙ্কডইনে ঢুকলে দেখা যায় যে মনে করেন আমার নিজের ক্ষেত্রে যখন আমি চাকরি খুঁজি না স্পেশালি, মানে দেখতে চাই কার কোন কোম্পানি কি কি রিকোয়ারমেন্ট দেয়, তখনই দেখি যে এই লিঙ্কডইনে আমি ওই যে মেসেজ পুশ আপ নোটিফিকেশন অন করে রাখছি, যে শুধু ডেটা অ্যানালিটিক্স মনে করেন একদিনে 42টা জব ওপেনিং হয় প্রতি ঘন্টায় লিঙ্কডইনে ইউএসএ তে। আর বাংলাদেশে মনে করেন যে প্রতিদিনে 7 থেকে 8টা, রিয়াল এটা মাসে মনে করেন 30-35টা জব ওপেনিং হয় এরকম দেখছি। বাট এক ঘন্টায় 45-50টা থাকে এই সে ইউএসএ। অন্য শুধু ইউএস এর কথা বলে, অন্য দেশ তো বাদই। জি। ওকে, তাহলে আমরা বুঝলাম না ওভারঅল আপনি যে বাংলাদেশের সংখ্যাটা বললাম, আপনি যেটা বললেন এটাও কিন্তু কম না। মানে একটা না, ডিপার্টমেন্ট না, না। বলেন যে জি। মাসে 30টা 40টা যদি এই ডিপার্টমেন্টে হয়, এটাও কিন্তু কম না, এটাও অনেক। তো হ্যাঁ, আর আর আপু এসব বাংলাদেশের জব ডিমান্ডও কম হলো, এগুলা একটু এই ফিল্ডটা একটু স্যালারি একটু বেশি সম্ভবত, মানে একটু হাই ডিমান্ড আর কি ফিল্ড আর কি। নর্মালি শুরু করলে যে নর্মাল যে অন্য ডিপার্টমেন্টে ছোট করে দেখা না, মানে ওদের একটু বেশি করে হায়ার করে, কারণ নতুন টার্মস অনেকে এটার সাথে ভূত না, আবার অনেকে মনে করে যেহেতু পশ টাইপের নতুন, আগে কখনো হয় নাই, তো এগুলা স্যালারি একটু বেশি দিয়ে হায়ার করে নর্মালি ডিমান্ডেবল জব আর কি, পশ টাইপ। জি। জি, থ্যাংক ইউ সো মাচ। স্যালারিটা শুনে নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেকে অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছে এবং ইন্টারেস্ট ফিল করেছে। হ্যাঁ। আচ্ছা, আমরা কমেন্টে একটা প্রশ্ন নিয়ে
দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ বেটার অ্যাবাউট ডেটা সায়েন্টিস্ট? মানে হয়তো উনি বলতে চেয়েছেন যে কোনটা সবচেয়ে বেশি ভালো? ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, কোনটা বেস্ট ফর বাংলাদেশি পার্সপেক্টিভ? বাংলাদেশি পার্সপেক্টিভে তিনটাই গ্রোয়িং ফিল্ড, কিন্তু সবচেয়ে বেশি হায়ার হয় ডেটা ইঞ্জিনিয়ার। তারপরে ডেটা সায়েন্স খুব কম, মনে করেন ডেটা সায়েন্স মনে করেন যে 100%-এর মধ্যে অ্যারাউন্ড 10%। আর মনে করেন যে 60 না, 50-50, 40-60 হইলো, 40-50 হইলো গিয়ে আপনার ডেটা অ্যানালিটিক্স আর ডেটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ার একটু বেশি হায়ার হয়। আর ডেটা যদি বলেন যে ডেটা অ্যানালিটিক্স এর চাহিদা ভালোই বর্তমানে, আবার ইদানিং আবার ডেটা অ্যানালিটিক্স এর চাহিদা খুবই বেশি, দেখলাম প্রতিটা কোম্পানি, অনেক নাম করা কোম্পানি কোম্পানি হায়ার হইতেছে আর কি ডেটা অ্যানালিটিক্স এর উপরে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তিনটাই ভালো ডিমান্ড আছে। বা যদি বলেন যে ঠিক আছে যে কোনটা বর্তমানে বেশি, বর্তমানে ডেটা অ্যানালিস্টের চাহিদা অনেক বেশি আর ডেটা ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক বেশি। ডেটা সায়েন্সের চাহিদা খুব কম বাংলাদেশে, কিন্তু আস্তে আস্তে বাড়বে, এটা শিখাও ভালো। তিনটাই আর কি একে অপরের রিলেটেড। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ। আর যদি আমি প্রশ্ন করি যে কেন আপনার কাছে কেন মনে হয় যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর চাহিদাটা কেন বেশি অন্য দুটার থেকে? আচ্ছা, ডেটা ইঞ্জিনিয়ারিং এর চাহিদা মনে করেন যেটা কোম্পানির ডেটাবেস বানাইতে হবে, ঠিক আছে, ডেটাবেসের পাইপলাইন করতে হবে, ডেটা আসবে কোন জায়গায়, থাকবে কোন জায়গায়, অর্ডার টেবিল ধরেন একটা, এই যে এই আমি বলি যদি ইন্টারেক্টিভ কেসে কোর্স গুলো অ্যাড হয়ে ডেটাবেসে যাচ্ছে, তো এই ডেটাবেসের পাইপলাইনিং করতে হয়, এর জন্য কিন্তু আপনার দরকার হয় ইসের, যে ডেটা ইঞ্জিনিয়ারদের। তারপরে মনে করেন যে আবার অনেক ডেটা ইঞ্জিনিয়ার কাজ করে, ডেটা সায়েন্সের কাজ করে, মিলা জিলা আর কি, সবগুলাই কোরিলেট করে। তো এখন ধরেন যে যারা অনেক ডেটা কম, নর্মালি ছোট ছোট কোম্পানি যেগুলো আছে ওগুলোতে আপনার ডেটা অ্যানালিস্ট হায়ার করবে না, ডেটা ইঞ্জিনিয়ার দিয়ে ওদের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পাইপলাইন তো তৈরি করা, ডেটা যে পড়বে ওইটা তো বানানো লাগবে, ওয়্যার হাউস তো বানানো লাগবে। যেমন ধরেন বিভিন্ন কোম্পানি গুগল ওয়্যার হাউস ইউজ করে, গুগলে স্নোফ্লেক ইউজ করে। তো এর ক্ষেত্রে মনে করেন যে এগুলো বানাইতে হলে, মানে ডেটার পাইপলাইন করতে হলে মনে করেন যে ডেটা ইঞ্জিনিয়ারের ভূমিকা অনেক বেশি। আর এগুলো যদি অ্যানালিসিস করতে হয়, যদি ডেটা অনেক থাকে তখন মনে করেন একটা অ্যানালিস্টের প্রয়োজন হয়। বাট যদি দেখে যে না, ডেটা আছে 100-200টা 300টা, তখন আবার ডেটা অ্যানালিসিস কে হায়ার করতে হয়। তো ওই ডেটা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ চালায় দেয় আর কি, এর জন্য। ওকে। জি। সো আমরা কিছুক্ষণ আগে কিন্তু অ্যাকচুয়ালি স্যালারি নিয়ে কথা বললাম এবং আমরা আচ্ছা এই একটা কোয়েশ্চেন পেয়ে গেছি। সো স্যালারি কত হতে পারে বাংলাদেশে অ্যাজ আ ফ্রেশার? এটা আপনি আচ্ছা আমি, আনুমানিক একটা বলুন। হ্যাঁ আমি নিজেও ফ্রেশার, আমার খালি জানি যে বেশি, মানে অনেক জায়গায় দেখি জব, আপনি এটা ভাইয়া যদি বলি যে মনে করেন যে নর্মাল জবের ক্ষেত্রে একটু বেশি হয়, আর কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। বাংলাদেশ অনেক কোম্পানি আছে স্যালারি কম দেয়, আর অনেকে আছে বেশি দেয়। তো ধরেন আপনি যখন স্টার্ট আপে যাবেন তখন দেখবেন যে আপনার নিবে, কারণ আপনি ইন্টার্ন মানুষ, ঠিক আছে, মানে ফ্রেশার। কিন্তু পরে দেখবেন যে এক্সপিরিয়েন্স হায়ার করবে না আপনারা যদি বড় কোম্পানিতে যান। তো এর ক্ষেত্রে স্টার্টিং একটু কম হয়, কিন্তু আস্তে আস্তে এটা এক্সপোনেনশিয়াল হারে বাড়ে, সবকিছুতেই বাড়ে, যদি একটু বয়স হয় তাহলে বাড়ে। আর হ্যাঁ, স্যালারি নর্মালি যে বাকি ক্যারিয়ার গুলোর থেকে একটু বেশি হয়, এত বেশি না কিন্তু একটু বেশি হয়। কিন্তু এটা গ্রোথ অনেক বেশি, ধরেন যেটা আপনার মনে করেন যে যে 2000-1000 ইনক্রিমেন্ট হচ্ছে না, এটা ইনক্রিমেন্ট বেশি হয়, কোম্পানি চেঞ্জ করলে আরো বেশি হয়, এই আর কি। ওকে ভাইয়া। সো ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথ নিয়ে যেহেতু আমরা ওভারঅল আলোচনা করছি, এট দ্য সেম টাইম আমরা এখন ব্যাচ 2 শুরু করতে যাচ্ছি। আর অবশ্যই আপনি আমাদের এখানকার সাপোর্টিং ফ্যাক্টর হিসেবে আছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল এই এন্টায়ার ক্যারিয়ার প্যাথে আছে 150-এরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও। সো মোস্ট ডেফিনেটলি যদি কোনো স্টুডেন্ট এই মুহূর্তেই আমাদের এই এন্টায়ার ক্যারিয়ার প্যাথটাতে এনরোল হয়ে যায়, সে আগের কিন্তু অনেক অনেক প্রি রেকর্ডেড ভিডিও যেগুলো আছে সেগুলো তারা দেখে শিখে নিতে পারবে। তার উপরে লাইভ ক্লাস তো অবশ্যই আছে, সব শুধুমাত্র এরকম ভিডিওই নাই। হুম 40টারও বেশি লাইভ ক্লাস আছে, 24টারও বেশি হুম হুম কনসেপচুয়াল ক্লাস আছে এবং অনেকগুলো প্রজেক্টসও করা হবে। এবং আপনি যেভাবে করে বললেন যে অন্যান্য কোনো প্ল্যাটফর্মস এর থেকে বা একটু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের থেকে আর একটু অ্যাডভান্স যে প্রজেক্টস গুলো আছে যেগুলো ফাইনালি পোর্টফোলিওতে অ্যাকচুয়ালি জয়েন করা যায়। তো এরকম হুম টাইপের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টস দেখতে পাবো এবং আমরা এইসব নিয়ে ওয়ার্ক করব। এভরি সিঙ্গল ডে আমরা 2টি সাপোর্ট সেশনও পাবো। এবং আপনাদের যদি সো ফার সজীব খান ভাইয়ার জার্নিটা ভালো লেগে থাকে, ইন্সপায়ারিং লেগে থাকে, তাদের ওনার মেথড অফ টিচিং টকিং যদি ভালো লেগে থাকে, তাহলে মোস্ট ডেফিনেটলি বুঝতে পারবেন যে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবেও তিনি অ্যাকচুয়ালি আপনাদেরকে অনেকটুকুই হেল্প করতে পারবে। সো এটা থেকেই কিন্তু আমাদের নেক্সট কোয়েশ্চেন, যে আমাদের এখানকার যে স্টুডেন্টসরা এনরোল হয়েছে এবং হচ্ছে, তাদেরকে আপনি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে ঠিক কিভাবে সাপোর্টটা দিচ্ছেন? আচ্ছা, মূলত আমি সপ্তাহে 5 দিন, এর মধ্যে 2 বেলা করে সাপোর্ট সেশন থাকে, 8:30 থেকে 8টা থেকে 8:45, 11:30 থেকে 11:45। তো অনেকে প্রবলেম নিয়ে আসে, ওগুলো সলভ করা, সেটা হইতে পারে কোর্স রিলেটেড বা
ক্যারিয়ার ভিত্তিক বা পার্সোনাল চেষ্টা করি, বাট কোর্স রিলেটেড প্রবলেমই সলভ করার বেশি চেষ্টা করি। তো এটা নিয়ে যেমন ভাইয়া ক্লাস করেছে বুঝতেছে না, ঠিক আছে, ওগুলো আলোচনা করি। আবার কনসেপচুয়াল সেশন যেটা আছে ওইটার মধ্যে ভাইয়া যা করায় তা তো করায়, এর পাশাপাশি আরো এক্সট্রা জিনিসও করানো হয়। তারপরে অনেক জিনিস যে ভাইয়ার কনসেপ্ট গুলো ক্লিয়ার করানো হয় ভাইয়া যা পড়ায়, বা আমি নিজ থেকেও কিছু ইনপুট দিই। আমি নিজেও অনেক প্ল্যাটফর্মে ক্লাস করছি, তো ভাইয়ারে ফলো করে মানে এই কোর্সের আউটলাইনটা ডিজাইন করা আমার নিজের কনসেপচুয়াল সেশন। তো উইকলি একটা কনসেপচুয়াল সেশন থাকার পাশাপাশি মনে করেন যে আপনার 2 দিন লাইভ ক্লাস হয়, আর 5 দিন কনসেপচুয়াল সেশন, আর একদিন মানে এই এই কি বলে কনসেপচুয়াল সেশন, আর 5 দিন মনে হয় সাপোর্ট সেশন। তো সব মিলে এরকমই আর কি, যে প্রতিদিনই ক্লাস বলা যায়, প্রতিদিনই সাপোর্ট সেশন আছে। অবশ্যই। এবং সাপোর্ট সেশনটায় আপনার কাছে কি মনে হয় যে স্টুডেন্টসদের ঠিক এটা কতটুকু হেল্প হয়? যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট, তো তারা যখন আপনার হ্যাঁ, কাছে হ্যাঁ। প্রবলেমস নিয়ে আসে, এই 45 মিনিটে কি তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে? আচ্ছা, হ্যাঁ, 45 মিনিটে বুঝতে পারে যে ওরা যখন আসে তখন আমি একটা নর্মালি একটা ফর্ম দিয়ে দিই। ফর্মের মধ্যে ফিল আপ করে আসে যে কি নিয়ে সমস্যা। তো আমি একের পর এক ধরেই সলভ করি। যেমন যখন দেখি যে একজন নিয়ে আসছে যে এক্স লুকআপ বুঝতেছে না, তখন আমি এক্স লুকআপ ওনার ধরে নিজে শিখিয়ে দিছি। তো এক্ষেত্রে মনে করেন যে মেইনলি যে আমার এটাতে কি হইতেছে, আমার নিজের স্কিল বাড়তেছে মেইনলি, এর জন্যই সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকা। ক্যারিয়ারও গ্রোথ হচ্ছে। তো আবার রিমোট টাইপের তো জন্য হেল্প হচ্ছে, কিন্তু দেখি যে আরেকজনের প্রবলেম সলভ করতেছি, তখন আমার নিজেরও মাথা খাটাতে হচ্ছে। তো এই ক্ষেত্রে মনে করেন যে উনারও লাভ হচ্ছে, আমারও লাভ হচ্ছে। কিন্তু উনি একটু বেশি বেনিফিট হচ্ছে, কারণ যেটা যে আটকে আছে সারাদিন করতে পারেনি, হয়তো ফেসবুক গ্রুপে পোস্ট দেবে, ফ্রেন্ডরা হেল্প করবে, তাও যদি হচ্ছে না, ভাইয়া তো 2 দিন ক্লাস থাকে, তার মধ্যে যদি হচ্ছে না, পরে আমার কাছে যখন আসে আমি তখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি, সর্বোচ্চ চেষ্টা করি। অফকোর্স ভাইয়া, অ্যান্ড মোস্ট ডেফিনেটলি আমি বলবো যে এরকম যদি কোনো টেকনিক্যাল কোর্স কেউ করে থাকে, সাপোর্ট ইনস্ট্রাক্টরদের অ্যাকচুয়ালি অনেক বড় একটা ভূমিকা থাকে। কারণ মোস্ট জি, ডেফিনেটলি কেউ একটা জিনিস শিখছে সপ্তাহে 2 দিন এবং একটু কমপ্লেক্স একটা টপিক শিখছে, একটু কিছুটা নিউ হিয়ার ইন বাংলাদেশি সেক্টর, সো তাদের অনেক ধরনের প্রবলেমস থাকতেই পারে। সো তারা যে এইভাবে করে সপ্তাহের 5 দিন 2 বেলা করে এরকম সাপোর্ট সেশন পাচ্ছে, এটা অবশ্যই অনেক বড় একটা হেল্প। কারণ এ না হলে তো অনেকেই শুধুমাত্র ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম দেখে ক্লাস করে ফেলতেই পারতো। জি। তাহলে ওয়ান তারা হেল্পটা কিভাবে পাচ্ছে? সো এইভাবে করেই কিন্তু আমরা ডাইরেক্টলি সাপোর্ট ইনস্ট্রাক্টরদেরকে জাস্ট বলছি, তাদেরকে জাস্ট বলছি যে দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে অ্যান্ড দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ প্রপার লার্নিং। অলরেডি ভাইয়া জি, আমি দেখছি যে আমাদের ডিটা অ্যানালিটিক্স ক্যারিয়ার পাথ ব্যাচ 2 এর এই ক্লাসটা কি শুরু হয়ে গিয়েছে? জি। জি, একটা তাহলে ক্লাস গেছে। শুরু হয়ে গিয়েছে একটা ক্লাস। অগাস্টের 27 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো আমাদের যারা দর্শক আছে, দর্শকদের উদ্দেশ্যে একটু বলছি, যেহেতু আমাদের একটা ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনি যাতে নেক্সট ক্লাসটা না মিস করেন, সেই নেক্সট ক্লাসটা তো মেবি আগামীকাল, রাইট? ফ্রাইডে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হলো যে মিস কোর্স মানে যদি কেউ এনরোল করতে চায়, এখন যদি মানে ইন্টারেস্ট থাকে, তো একটা ক্লাসে প্রথম 2টা ক্লাস এমনি আমরা বেসিক ধারণা দেয়, ঠিক আছে, তেমন বড় কিছু মিস করে ফেলে না। আর যদি বড় কিছু মিস করে তাহলে প্রি রেকর্ডেড ভিডিও তো আছে, প্রি রেকর্ডেড ভিডিও আছে, আবার লাইভ ক্লাস যে হয়েছে গতকালকেরটা ওইটাও অলরেডি ওয়েবসাইটে আছে, ওইটাও দেখতে পারবে। কিন্তু এখনো শুরু হয় নাই, মানে ক্লাস ভালো মতো আর কি, জাস্ট খালি বেসিক ধারণা দেওয়া হয়েছে। মেইনলি আমরা নেক্সট উইক থেকে, কালকে যে সেশনটা আছে, তো দেখলাম যে হ্যাঁ, যে ভালোই, যে 130-35 জনের মতো স্টুডেন্ট আছে, ভালোই এনরোল হয়েছে এবার। তো ওদের ক্ষেত্রে দেখলাম যে না, ওরা প্রথমে বেসিকটা বুঝছে, অনেকে দেখলাম আমার কাছে হেল্পও নিতে আসছে রাতের বেলা ওই সাপোর্ট সেশনে। তো সব মিলে হ্যাঁ, ভালোই যাচ্ছে কোর্সের শুরুতে। আর যদি কেউ চায় যে এখন এনরোল করতে, তখন আমি বলবো যে এখনো সুযোগ আছে, কারণ মাত্র একটা ক্লাস শেষ হয়েছে, পরের ক্লাস আমরা দেখবো যে বেসিক শেখানো হচ্ছে, কিন্তু পরে থেকে আবার এক্সেল শুরু হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে পরে আবার কোপ আপ করতে সমস্যা হবে। আর যদি দেখেন যে না, আপনার প্রথম ক্লাসে সমস্যা প্রবলেম আছে, তখন তো আমি আছি, আমার কাছে এসে হেল্প নিতে হবে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা তো ওভারঅল যারা যারা এখানে আছি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর দর্শক, যারা তারা তাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারেস্টেড, এবং বিগিনার্সও অনেকেই আছে। সো আমরা কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন একটু পাচ্ছি কমেন্টসে, একসাথে 4টা জি, প্রশ্ন পেয়েছি। আমি একটা একটা করে একটু আপনাকে বলি, আমরা একটা একটা করে জি, জি। একটু answer দেওয়ার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল, যেহেতু একটা টেকনিক্যাল কোর্স, আমরা ভাববো বা আমরা চিন্তা করব যে আমাদের কি রাইট পিসি বা ল্যাপটপের কনফিগারেশন আছে কিনা। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটাই ভাইয়া, হোয়াট টাইপ অফ পিসি অর ল্যাপটপ ইজ রিকোয়ার্ড ফর ডেটা অ্যানালিটিক্স? আচ্ছা, হ্যাঁ, ল্যাপটপ মিনিমাম অফ 8 GHz এর র্যাম লাগে, 8 GB র্যাম দরকার। তারপর 8 GB মানে 16 GB র্যাম দরকার, কিন্তু 8 GB হলেও কাজ চালানো যায়।
মনে করেন যে আপনি যদি ক্লাউড যেমন পাইথন যখন ইউজ করেন তখন ক্লাউডেরটা ইউজ করেন, এই যে কোল্যাব ইউজ করেন, তখন আর আপনার পিসির কনফিগারেশন খারাপ হলে সমস্যা নেই। কিন্তু পাওয়ার বিআই যখন ইউজ করবেন তখন কিন্তু আবার ভালো র্যাম লাগে। যেমন আমার 8 জিবি র্যাম ছিল, আমার আপডেট 16 জিবিতে আপডেট করতেছি, কিন্তু করা যায়, একটু টাফ। আপনার অনেক কাজ থাকলে ঠিক আছে, যদি দেখেন না ডেডিকেটেড ভাবে পাওয়ার বিআই, তখন 8 জিবি দিয়ে কাজ হয়ে যায়। তো মোটামুটি এত ভালো ল্যাপটপ যে ম্যাকবুক, তারপরে কোরাই এ5 11 জেনারেশন হইলে ভালো, না হইলে প্রবলেম নাই, বাট মিনিমাম রিকোয়ার্ড একটা 8 জিবি র্যাম থাকা জরুরি। আর i5 বা i3 যে কোনো একটা হইলেই হয় 8 জেনারেশনের উপরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একজন প্রশ্ন করেছেন যে হোয়াট কাইন্ড অফ স্কিলস শুড বি হাইলাইটেড মোর ইন দ্য সিভি ফর ডেটা অ্যানালিটিক্স। ঠিক কি কি স্কিলস গুলো সিভিতে অ্যাকচুয়ালি প্রমিনেন্টলি লেখা উচিত, যাতে টু শো যে আমি ডেটা অ্যানালিটিক্স এর আমরা পারদর্শী। হ্যাঁ, প্রথমে এসকিউএল। হ্যাঁ, প্রথমে এসকিউএল, পরে পাইথন, সরি এসকিউএল, পরে পাওয়ার বিআই, পরে এক্সেল, পরে হইলো গিয়া কি বলে এটারে, পাইথন বা আর যে কোনো একটা, বাট এসকিউএল সবার প্রথমেই লেখা উচিত। গুগল শিটও দেয় অনেকে, গুগল শিটও অনেক কিছু করা যায় অ্যাডভান্স। আর গুগল শিট যাতে লাইভ, অনেকে গুগল শিট ইউজ করে, এক্সেল আপাতত ইউজ করে কমে দিচ্ছে মানুষ যারা কোম্পানি ভিত্তিক কাজ করে। তো এই 5টা টুলস তো জানা ফরজ আর কি, জানা জরুরি। আর এছাড়া অনেক টুল আছে, লুকার স্টুডিও, তারপরে এই গুগল বিগ কুইরি, ক্লাউড, স্নোফ্লেক। আর লাকিলি স্নোফ্লেকটা আমাদের ইসে শিখায়, ডেটা ওয়্যার হাউসের একটা কোর্স আছে, মানে টপিক আছে স্নোফ্লেক নামে। তো ওই স্নোফ্লেকটাও শেখানো হয়, যেটা আমি দেখি নাই অন্য কোনো জায়গায়, মনে হয় মেটাবেস শেখায়, কিন্তু আমাদের এখানে একটা ক্লাউড ডেটা ওয়্যার হাউসের ক্ষেত্রে স্নোফ্লেকটা শেখানো হয়। তো এটা একটু হেল্প করতে পারে ভালো আর কি। এই কয়টা জানা জরুরি। ওকে, আমরা নাম্বার 3 তে আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি যে হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেনস আর আস্কড ইন দ্য ইন্টারভিউ। তার মানে কেউ যদি ওভারঅল ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিক্স এই এন্টায়ার ফিল্ডস গুলোতে তারা জব ইন্টারভিউতে জাস্ট ওভারঅল বসতে চায়, সো কি কি ধরনের হুম। প্রশ্ন তাদেরকে অ্যাকচুয়ালি করা হয়। অ্যান্ড এরপরে বলার পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু সবাইকে মনে করিয়ে দিই যে হিয়ার অ্যাট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমাদের ডেটা অ্যানালিটিক্স যে ক্যারিয়ার প্যাথটা আছে, ব্যাচ 1-এও তাই হয়েছিল এবং এখন ব্যাচ 2 যাচ্ছে। সো আপনাদের যখন ওভারঅল সব ক্লাসেস গুলো শেষ হয়ে যাবে, একদিন আমাদের 40টারও বেশি যে লাইভ ক্লাসেস আছে, প্রিরেকের ভিডিও এবং যা যা জিনিস আছে, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে মক ইন্টারভিউ নেওয়া হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আফটার দ্য এন্টায়ার ক্যারিয়ার পাথ, ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের সাথে কিন্তু 150টারও বেশি কোম্পানিজের এমওইউ করা আছে। সো দিস মিনস দ্যাট আপনি কিন্তু অন রেগুলার বেসিস দেখবেন আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের লিঙ্কডইনে দেখবেন, ফেসবুকে গ্রুপে, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মসে দেখবেন যে আমরা এখান থেকে অনেক জব পোস্ট করি। সো ইন্টারন্যাশনাল রিমোট জব হোক বা দেশি বাংলাদেশি জবস হোক, সো অল ইন অল আপনারা কিন্তু এখান থেকেও অনেক ডিফারেন্ট টাইপস অফ ক্যারিয়ার অপরচুনিটিসও ফর ফ্রি পেয়ে যাচ্ছেন, কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। তো ভাইয়া, নাও ব্যাক টু ইউ। আপনি যদি একটু বলতেন যে ওভারঅল এই ফিল্ডস গুলোতে ইন্টারভিউতে কোন টাইপ অফ কোয়েশ্চেন্স করা হয়। আচ্ছা, ইন্টারভিউ কোশ্চেন এক একজন এক এক রকম করে। অনেকে আছে মানে এসকিউএল টেস্ট নিয়ে হায়ার করে, মানে ভালো মতো দুই একটা জিজ্ঞেস করে। অনেকে আছে যে কোশ্চেন করতে 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 পাগল বানায় ফেলে। স্পেসিফিক কোনো কোশ্চেন নাই, বাট বেসিক জানা তো জরুরি। অ্যাডভান্স জানা, যদি এন্ট্রি লেভেলের জব হয় একদম বেসিক সবকিছু ক্লিয়ার, যেমন লেফট জয়েন, রাইট জয়েন এসকিউএল এর, পরে এক্সেল এর এক্স লুকআপ, ভি লুকআপ, ঠিক আছে, লেফট মিড রাইট এই ফাংশন গুলো তো জানা যায়, ম্যাচ ইন্ডেক্স এগুলো তো জানতেই হয়। আবার যদি বলে পাওয়ার বি এর ক্ষেত্রে, পাওয়ার বি এ জানে নাকি, এর জন্য মনে করেন যে এই ওয়ান টু মেনি যখন জয়েন দেয় কার্ডিনালিটি জানা লাগে। এসকিউএল এর ক্ষেত্রে উইন্ডো ফাংশন জিজ্ঞেস করে, যে উইন্ডো ফাংশন, তারপরে পার্টিশন, এগুলো অ্যাডভান্স টপিক জিজ্ঞেস করে। পাইথনের নামপাইস, পান্ডাস এগুলো তো বেসিক জানতে হয়। সেটাতে রিগ্রেশন, পি ভ্যালু যেটা, হাইপোথিসিস টেস্টিং, এবি টেস্টিং এগুলো সম্পর্কে বেসিক জানতে হয়। আর কয়েকটা টার্মস আছে, যেমন অ্যাড হক অ্যানালাইসিস কি, তারপরে আপনার এবি টেস্টিং কি, প্রিডিক্টিভ অ্যানালাইসিস কি, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস কি, তারপরে হলো গিয়া যে এই রুট কজ অ্যানালাইসিস কি। ঠিক আছে, তো এগুলা মোটামুটি এই টার্মস গুলো সম্পর্কে পরিচিত হওয়ার দরকার। আর আমি বাই অনেস্টলি এগুলো আগে কিছুই জানতাম না। আর এগুলা এই কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম, আর্টিকেল পড়ে জানছি। উডেমিতে অনেক কোর্স করতাম, জানছি। আর বেশিরভাগ ভাইয়াও জানাইছে। ইভেন কি যে ইন্টারভিউর কথা বলছে, আমি নিজেও ইন্টারভিউ দেওয়ার আগে ভাইয়ার সাথে কথা বলে নিতাম, ভাইয়ার কাছে মেসেজ দিতাম যে ভাই এই রিকোয়ারমেন্ট কি কি জানা যাবে। তখন বলতো ভাইয়ার যে এইভাবে এইভাবে তুমি অ্যাপ্রোচ করো। হ্যাঁ, এইভাবেই অ্যাপ্রোচ করছি, এভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। আর ইন্টারটিভ কেয়ার সাথে তো আমিও দেখতেছি যে প্রচুর আছে আপনার ওই কোলাবোরেশন আছে অনেক বিভিন্ন বিভিন্ন কোম্পানির সাথে। তো ওরাও যদি পারফেক্ট ক্যান্ডিডেট হয়, ওইটা তো ওর দায়িত্ব যে পড়াশোনা করে। তাহলে ইন্টারেক্টিভ কেয়ার্স আসলে লাগে না, এমনি হায়ার হওয়া যায়, বাট হেল্প করে ইন্টারেক্টিভ কেয়ার্স জব পোস্টিং এর ক্ষেত্রে হেল্প করে।
অফকোর্স। ফাইনালি আমরা আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি এখানে, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইজ পসিবল ইন ডেটা অ্যানালিটিক্স? 6 মিনিটস। এটা এক্স্যাক্টলি কি বোঝাতে আচ্ছা, চাচ্ছে? হয়তো বা এমন হ্যাঁ, কিছু যে সাধারণত কত বছর দরকার হয় একটা জবের জন্য। নর্মালি ডিপেন্ড করে এগুলা ইসের উপরে, যে অনেক স্টার্টআপ ইন্টার্ন হায়ার করে, বা ধরেন যে আপনার অনেক বড় বড় কোম্পানি আপনার ইন্টার্ন হায়ার করে, যে দুই একজন দরকার, পরে আবার প্রমোট করে। তো আবার অনেকে সিনিয়র ছাড়া হায়ার করে না, জুনিয়র ছাড়া, আবার অনেকে আবার ম্যানেজার ছাড়া হায়ার করে না। তো এটা ডিপেন্ড করে কোম্পানি ভিত্তিক, বাট আপনি যদি শুরু করেন একবার, তাহলে আপনার পিছনে তাকানো লাগবে না, এটা মোটামুটি শিওর। এটাই। ওকে। সো ভাইয়া, আমরা যে কোনো টাইপ অফ টেকনিক্যাল কোর্সেসে সাধারণত একটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে যে কি কি প্রজেক্ট শেখানো হবে, কোনটা আমাদের জন্য ভালো, অ্যান্ড অলসো যদি আপনি একটু সংক্ষেপে জানিয়ে দিতেন যে হিয়ার অ্যাট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমাদের ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথে আমরা কোন টাইপের প্রজেক্টস করতে পারি। আচ্ছা, হ্যাঁ, সবগুলা সবগুলা যতগুলা প্রজেক্ট দেখানো হবে ডামি প্রজেক্ট না, 1-2 পেজের ইজি প্রজেক্ট না, সবগুলাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট প্রজেক্ট, বিভিন্ন বড় বড় কোর্সে এইসব পাশাপাশি এইসব এই প্রজেক্ট গুলা করায়। আবার আমরা যে প্রজেক্ট যেভাবে ডিজাইন করা হয়েছে, এগুলা মূলত মনে করেন যে কোহর্ট অ্যানালাইসিস, আরএফএম সেগমেন্টেশন, এগুলো খুব ভারী ভারী টার্ম। যখন আপনি ইন্টারভিউতে যাবেন, তখন যদি আপনি বলেন যে আমি, আপনি যখন বলবো যে আপনি আমার কোম্পানির জন্য কি এনে দিতে পারবেন, কি করতে পারবেন, হ্যাঁ, কি ভ্যালু ক্রিয়েট করবেন, একটা মাস্ট কোয়েশ্চেন করে, যে ঠিক আছে, যে আপনি কিভাবে ভ্যালু ক্রিয়েট করবেন আমার কোম্পানির জন্য। তখন যদি আপনি ওই টার্মস গুলো বলেন, যে আমি আপনার ডাটা অ্যানালাইসিস, মানে একটা দুইটা ক্যাম্পেইন অ্যানালাইসিস করে বলতে পারবো যে কোন ক্যাম্পেইনে বেশি সেল হয়েছে আপনার, কোন ক্যাম্পেইন এফেক্টিভ ছিল, আমি এবি টেস্টিং করতে পারবো। তারপর যদি আরএফএম সেগমেন্টেশন করেন, তাহলে আপনি কাস্টমার সেগমেন্ট করতে, কারা চার্ন কাস্টমার, কারা প্রিমিয়াম কাস্টমার, তারপরে কারা চার্ন, কারা স্লিপ কাস্টমার, মানে আস্তে আস্তে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে টার্মস গুলা একটু হার্ড হার্ড টার্মস, তো এগুলার প্রজেক্টে আমরা মূলত করাই কোহর্ট অ্যানালাইসিস, রিটেনশন, চার্ন, তারপরে কোহর্ট পারফরমেন্স। তো এরপরে মনে করেন আবার আছে যে এই এসকিউএল এর এই যেটা শিখা ওয়েব অ্যানালিটিক্স, যে কোন মার্কেটিং এ, যে অনেক কোম্পানি মার্কেটিং করে, মার্কেটিং এ কোনটা বেশি ইফেক্টিভ, কয়জন কোনটা ক্লিক করছে, কতবার ক্লিক করছে, কতক্ষণ পর ক্লিক করছে, ঠিক আছে, এগুলো অ্যানালাইসিস করা যায়। তো এই টার্মস গুলো যখন আপনি বলবেন, তখন দেখবেন যে ওরা বলবে হ্যাঁ এগুলো তো নতুন টার্মস, বা এগুলো তো ভালো বড় টার্মস, এগুলো যেহেতু জানে ওরা হায়ার করা যায় আর কি। তো এগুলো আমাদের কোর্সে শিখানো একদম না, একদম কোর্সের ওয়েবসাইট ঢুকে দেখা যায় যে আমরা কি কি শিখাই। তো সব ইন্ডাস্ট্রি এক্সপার্ট প্রজেক্টর, এগুলা রিয়েল লাইফে অনেক হেল্প করে, আমি নিজেও চাকরি করতেছি, আমি নিজেও দেখতেছি, না ইটস হেল্প আ লট। ওকে, সো আমরা খুবই ভালো লাগলো, আমরা ডিটেলসে বুঝতে পারলাম অল অফ দ্য জি, ডিফারেন্ট টুলস অ্যান্ড কিভাবে আমরা ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথটাকে আমরা ওভারঅল সাজাতে পারি, কি কি প্রজেক্টস আমরা এখানে শিখতে পারি। আমরা যদি এখন একটু ছোট করে লাইক সংক্ষেপে জাস্ট ওভারঅল একটু ডিসকাস করি, যেহেতু আমরা এখানে দেখছি 150-এরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আছে। তো আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকেও বলতে পারেন, এবং আপনি যেহেতু এখন ইনস্ট্রাক্টর, সাজেশন দিতে পারেন স্টুডেন্টসদেরকে যে কেউ যদি এখন এনরোল হয়ে যায়, আপনার কি প্ল্যান থাকবে যে কিভাবে কিভাবে তারা এই ভিডিওগুলো দেখবে, একদিনে ঠিক কয়টা ভিডিও দেখবে, ঠিক কয়টা লেসন করবে, নাকি উইকলি তাদের করা? জি। হ্যাঁ, আমাদের কোর্সটা আসলে ডিজাইন করা শুধু স্টুডেন্টদের জন্য না, বাই অনেস্টলি। অনেকে আছে যে আমাদের ইনস্ট্রাক্টর চেয়ে তো বড়, অনেকে আছে মানে বড় বড় কোম্পানির ম্যানেজার হিসেবে আছে। আমি রিসেন্টলি একটা কোর্সে একজন, আমি আমার পার্সোনালি আমি একটা স্টুডেন্ট, মানে স্টুডেন্ট না, আমি এক আপুরে পড়াই, উনি ব্র্যাকে আছে, ব্র্যাকের সিনিয়র এক্সিকিউটিভ, উনারা আমি ডাটা পাওয়ার বিয়ের উপর একটা কোর্স করাইতেছি, ঠিক আছে। তো উনারও যেমন টাইম দেওয়া লাগতো, তো এটা এমন না যে শুধু স্টুডেন্টের উপর ডিজাইন করে, তো এইভাবে কোর্সটা সাজানো যে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস। আর আপনার ভাইয়ার মতে, ভাইয়া যেটা বলে যে আমাদের ইনস্ট্রাক্টর, যে আপনি উইকলি 7-8 ঘন্টা দিলে এনাফ, এর বেশি দিলে তো খুবই ভালো, কিন্তু যদি ব্যস্ত থাকে তাহলে 7-8 ঘন্টা উইকলি, নট যে উইকলি 14-20 ঘন্টা দেওয়া লাগবে এমন না, 7-8 ঘন্টা দিলে ফার 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 এনাফ। ওকে, তাও আমরা বুঝতে পারলাম, তাহলে উইকলি 7-8 ঘন্টা দেওয়া উচিত। কিন্তু আমি যদি ডেইলি বলি, আমরা অনেকেই কিন্তু এটা চিন্তা করি যে ঘন্টার পর ঘন্টা আমার কি বসে বসে করতে হবে কিনা, এই কাজগুলো করতে হবে কিনা, যেমন অনেকে ঘন্টার পর ঘন্টা বসে বসে কোডিং করে, এই হ্যাঁ, প্রোগ্রামিং হ্যাঁ। অনুযায়ী থাকে। তো আচ্ছা, সেই অনুযায়ী আপনি রুটিনটা বলে দেন যে স্টাডি রুটিন কিরকম হওয়া উচিত। আচ্ছা, এটা যদি বলতে হয়, এটা ডিপেন্ড করে, যেমন একজনের মাথায় 2 মিনিটে ঢুকে, একজনের মাথায় 2 ঘন্টাও ঢুকে না, এটা আসলে একটা পার্সপেক্টিভ ওয়াইজ আলাদা। তো এই ক্ষেত্রে যখন আমি বলবো যে আপনি শিখেন নিজের জন্য, চাকরির জন্য না, প্রথমত আপনি নিজে যদি শিখেন, তাহলে চাকরি আপনারই খুঁজবে, আপনার খোঁজা লাগবে না, যে চাকরির যোগ্য ক্যান্ডিডেট হলে চাকরি অবশ্যই পাবেন, আপনাকে আটকাবে না। তো এই ক্ষেত্রে প্রথমেই বলবো যে
যেটা শিখতেছেন মন দিয়ে শিখেন। যদি 2 ঘন্টা লাগে বা 20 মিনিট লাগে, বাট মনোযোগ দিয়ে শিখেন। যেমন আমরা কি করি, ফেসবুক অন করে কোর্সের ভিডিও দেখি, ফেসবুকে স্ক্রল করি, কোর্সের ভিডিও দেখি। এটা এতটা ইফেক্টিভ না। তো যদি আমি 20 মিনিটও শিখি, তো 20 মিনিট ফেসবুক বন্ধ থাকুক, তারপর আমরা কোর্সের ভিডিও দেখি। যেমন আমি কি করতাম, আমি একদম সব ট্যাব বন্ধ করে তারপরে কোর্সের ভিডিও দেখতাম। ইভেন কি প্রতি সময় পাইলে আমি, ইভেন এখন আমি চাকরি করতেছি, তাও ওই যে স্টুডেন্ট পড়াচ্ছি, তাও আমি অনেক কোর্স করতেছি শেখার জন্য, নিজে আপস্কিল করার জন্য। উডেমি আছে, উডেমি থেকে সাবস্ক্রিপশন কিনে কোর্স করতেছি। তো শিখার কোনো পারফেক্ট টাইম নেই, বাট আমি বলবো যে ডেইলি 2 ঘন্টা দিলে মোর দ্যান এনাফ। বাট এর চেয়ে বেশি দিলে আপনার নিজের জন্যই তো শিখবেন, অন্য কারোর জন্য শিখবেন না। তো এর জন্য এটা আপনার উপর ডিপেন্ড করে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি অ্যাকচুয়ালি যেটা বলেছেন যে দিন শেষে কিন্তু হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ আমি নিজের কতটুকু ক্যাপাসিটি দিয়ে ধরতে পারলাম। এবং আরো যেটা ইম্পর্টেন্ট আমি একটু জাস্ট অ্যাড করতে চাই, আমি সবসময় এটা বিশ্বাস করি যে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। যে আমার অবশ্যই, ট্যালেন্ট অবশ্যই। 2-3 মিনিটে বুঝে গেলাম, কিন্তু দিন শেষে আমার ঠিক মনে রাখতে পারতেছি না, বা আমি এটা চর্চায় নাই, এই কারণে আমি কিন্তু ভুলে যাচ্ছি। সো যতটুকুই হার্ড ওয়ার্ক করবেন, যতটুকুই আপনি টাইম দিবেন, মোস্ট ডেফিনেটলি এটা আপনার ক্যারিয়ারে বলেন, আপনার ফিউচার এনি এজেন্ডাতে মোস্ট ডেফিনেটলি এটা অনেকটুকু হেল্প করতে পারে। ওকে, জি, সো জি। ভাইয়া আমরা আরেকটা কমেন্ট এখানে নিয়ে নিচ্ছি। এর আগে একটু ছোট করে আলোচনা করি যে এআই যে ব্যাপারটা আমরা জানি যে ইন মেনি কেসেস, বেশিরভাগ মেজরিটি অফ দ্য কেসেস আমি বলবো এআই আমাদের জন্য একটা ব্লেসিং। বাট এট দ্য সেম টাইম আমরা অনেকেই ভয় পাই যে এআই কি আমাদের চাকরি নিয়ে নিতে পারে কিনা, খেয়ে নিতে পারে কিনা। বিকজ চিন্তা করে দেখেন, এত এত ডেটা আমাদেরকে দেওয়া হলো, এআই এর সাহায্যে হয়তোবা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অনেকগুলো ডেটাকে প্রসেস করে ফেললাম। যেমন এক্সেল এর কথা যদি আমরা বলি, অনেক অ্যাডভান্স এক্সেল এর ওয়ার্কস কিন্তু আমরা এআই তে খুবই ইজিলি আজকাল করে ফেলতে পারছি। আমাদের আলাদা করে কোর্স বা ওরকম কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। সো অনেক কিছু ইজিলি করতে পারছি। সো এখান থেকে আমরা কিন্তু একটা কমেন্ট পাচ্ছি যে ফিউচারে এআই কি ডেটা অ্যানালিস্ট জবে কোনো রকম প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, আচ্ছা। এটা সব খালি ডেটা অ্যানালিস্ট না, এটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, ডেভঅপস হোক, মোবাইল ডেভেলপার হোক, ঠিক আছে। এআই, এআই মনে করেন যে আমি যদি বলি যে এআই আসলে বানানো, মানে বেস্ট করে বানানো ডেটার উপরে, ঠিক আছে। ডেটা ট্রেনিং করে এআই মডেল বানানো হয়। তো আপনার এআই সব বুঝে, ঠিক আছে। কনটেক্সট ধরাই দিতে হয়, ঠিক আছে। কনটেক্সট ধরায় না দিলে কিন্তু হবে না। আপনি সুন্দর মতো একটা ডেটা আনলেন, ডেটা আইনে ওরা বললেন তুমি অ্যানালাইসিস করে দাও। কারণ আছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, ও করে দিবে, কিন্তু আপনার যেটা কি লাগতেছে, আপনি চাচ্ছেনটা কি, কোন ধরনের অ্যানালাইসিস করতে চাচ্ছেন, এটা তো বোঝা লাগবে। তারপর ও যে আপনি অ্যানালাইসিস করে দিয়ে আনছে রিপোর্টটা, আপনি এটা কিভাবে কোল্যাবে বসাবেন, কি ক্লিন করবেন। একটা চেঞ্জ আসতে হলো যে আমার এই কলামের নাম এটার সাথে মিল নাই, তখন আমি ওই কলাম বসাবো, ঠিক আছে। তখন তো আপনার এআই কাজ করবে না, ঠিক আছে। তখন আপনার নিজের করা লাগবে, পরে আবার এআই দিবেন। এআই ব্লেসিং, সব ক্ষেত্রেই এআই হলো ব্লেসিং, কিন্তু কার্স কাদের জন্য, যারা মনে করেন বেসিকটা শিখে নেয়, ঠিক আছে। তো ওদের ক্ষেত্রে কি হয় যে আপনার, ওরা যখন কাজ করতে যায় তখন কাজটা ইফেক্টিভ ভাবে করতে পারে না, টাইম বেশি লাগে, কনজিউমিং লাগে। তো এর জন্য ওরা এআই হেল্প নেয়, ঠিক আছে। এআই হেল্প নেওয়া খুবই জরুরি। বাট আপনি যখন বুঝবেন না যে আপনি কি চাচ্ছেন স্পেশালি, তখন এআই আপনার এআই দিয়ে ভালো কাজ করতে পারবেন। বাট এআই রিপ্লেস করবে, অবশ্যই করবে। এআই অনেক জব খাবে। কাদের জব খাবে, যারা মনে করেন যে বেসিকে খুব দুর্বল, যারা এআই ইউজ করেও পারতেছে না, তাদের জবই সবার আগে যাবে। বাট আমার মতে হলো গিয়া যে আমরা এআই টারে খারাপ দিক না দেখে ব্লেসিং নেই। যেমন আমি নিজেও এআই ইউজ করি। যখন আমার কলাম লাগবে, তো আমি একটা টেবিলে কলাম ধরে এআই এর দিয়ে তুই লেখা দে, ঠিক আছে। জাস্ট হেল্পিং হ্যান্ড হিসাবে ব্যবহার করবেন। একটা কথা আছে যে আপনি শাসন করেন, ঠিক আছে। আপনি শাসন করেন তাহলে আপনার কথা শুনবে। তো আপনি যদি শাসন না করেন, আপনি যদি চান যে ও আপনার শাসন করে, তাহলে আলাদা হিসাব। তো আপনি এআই এর শাসন করেন যে তুই আমার এগুলো এগুলো করে দে, বাকিগুলো আমি করব। তো এটাই আপনার জন্য ভালো হবে। যদি আপনি চান না আমি বইসা থাকবো তুই সব করবি, তাহলে কিন্তু অবস্থা খারাপ, তাইলে আর হবে না। জি, অ্যাবসলিউটলি আপনি যেভাবে করে বলেছেন এগুলাই ইম্পর্টেন্ট। আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি লেজি হয়ে যাচ্ছি এই কারণে, নাকি আমি এটাকে প্রোডাক্টিভলি এফিশিয়েন্টলি ইউজ করছি। সো ওভারঅল আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটিতে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, বিআই টুলস নিয়ে, এদের ডিফারেন্ট পার্থক্য নিয়ে, ট্র্যাডিশনালি কি ছিল এখন কি হয়েছে, কি কি ভাবে চেঞ্জেস এসেছে, কতটুকু ইম্পর্টেন্ট, এবং একই পাশাপাশি আমরা কিন্তু ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথ নিয়েও আলোচনা করেছি। সো আমাদের কিন্তু একেবারে লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে আমি এখন ভাইয়াকে ওয়ান্স এগেন থ্যাংক ইউ জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর জি, গিভিং আস ইউর জি। প্রেশাস টাইম হিয়ার। লাস্টলি আপনার কাছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে, কেউ যদি এখন আমাদের ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথে ভর্তি হতে চায় হিয়ার এট ব্যাচ 2, আপনি তাদেরকে কি কি অ্যাডভাইস দিবেন, কিভাবে তাদের অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিটিক্স এর ক্যারিয়ারটা গড়ে তোলা উচিত?
ফার্স্ট অফ অল আমি সবাই ওয়েলকাম জানাই যারা ইন্টারেস্টেড। আমি বলবো যে আপনারা ঘাটেন, যদি ইন্টারেস্ট থাকেন ডেটার উপরে। এই কোর্সটা শুধু আপনার ডেটা অ্যানালিটিক্স হইতে হবে এমনও না, অনেক ধরনের কোর্স মানে প্ল্যাটফর্ম আছে যেমন অনেকে রিসার্চ করে। রিসার্চের জন্য আপনার এই জায়গায় আর শেখানো হবে, আরো কাজে লাগবে, পাইথনও কাজে লাগবে। তারপরে অনেকে আছে যে এই মার্কেটিং করে, তো মার্কেটিং ক্যাম্পেইন অ্যানালিসিস করতে কাজে লাগবে। শুধু ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার পাথ না, মাল্টিভেরিয়েন্স কাজে লাগবে। আপনি যদি এক্সেল জানেন, ধরেন আপনার পড়ালেখা অন্য ডিপার্টমেন্টে, আপনি অ্যাডভান্স পারতেছেন না কোনো কিছু, শুধু এক্সেলটা শিখেন, তাহলে আপনি ডেটা এন্ট্রির কাজ করতে পারতেছেন। সর্ট অফ একটা ক্যারিয়ার হয়ে গেল। আপনি পাওয়ার বিআই শিখেন, তাহলে আপনি বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার হয়ে গেলেন। পাইথন শিখা লাগলো না আপনার, যেহেতু আপনার কোডিং এ দুর্বলতা। আপনি এসকিউ শিখেন, তখন মনে করেন যে এই এসকিউ শিখলে মনে করেন আপনি এসকিউ এর ডেটা নিয়ে আসলেন, আপনি নর্মালি এসকিউ কুইরি করে আপনি কি বলে এটা ডেটাবেস ম্যানেজার ম্যানেজমেন্ট টাইপের হইতে পারে। তারপরে আপনার ওই বলে যে ডেটা ইঞ্জিনিয়ার এসকিউএল জানা লাগে, ওইটা হইতে পারে। পাইথন শিখে ডেটা সাইন্টিস্ট হতে পারে, সবগুলাই ভ্যারি করে। কিন্তু যে টুলস গুলো শেখানো হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি তো বললাম যে দেখেন, অনেকে যে ব্র্যাকের একটা আপু, সিনিয়র আপু নিয়ে আমার কাছে এসে পাওয়ার বিআই শিখে, এই বয়সে ওরা তো শেখার তো প্রয়োজন নেই। কারণ কি, ইফিসিয়েন্সি দরকার কাজের ক্ষেত্রে। তো উনি তো আর ডেটা অ্যানালিস্ট না, উনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের। তো উনি কেন আমার কাছ থেকে এটা শিখে? কারণ দরকার শিখা। তো এটাই, শুধু ডেটা অ্যানালিটিক্স না, আপনি যে কোনো ফিল্ডে হলে আপনার ওয়েলকাম। এগুলো শিখলেও ভালো লাগবে। ক্যারিয়ার হইতে হবে এমন না, বাট আপনার এক না একটা না একটা সময় কাজে লাগবে। এক্সেল কাজে লাগবে, পাওয়ার বিআই হয়তো কাজে লাগতে পারে, এসকিউএল কাজে লাগতে পারে। বাট যারা খুবই ইন্টারেস্টেড ডেটা নিয়ে কাজ করার জন্য, আপনার একটু কয়েকটা বর্তমানে মনে হয় দুই এক জায়গায় আছে কোর্স ডেটা, ওদের আউটলাইন দেখেন, আমাদের কোর্সের আউটলাইন দেখেন, আমাদের হ্যান্ডবুক দেখেন, তারপরে আপনার ডিসিশন নেন, এটাই ভালো হবে। বাট আমি সবারই ওয়েলকাম করি, আল্লাহ ভরসা, যে যে আসে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা ইন ডিটেলস অনেক কিছু আলোচনা করেছি। অনেক কিছু একদম ফ্রম স্ক্র্যাচ আমরা বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ ফর ইয়োর প্রেশাস টাইম ওয়ান্স এগেন। ইনশাআল্লাহ আপনার সাথে ভবিষ্যতে দেখা হবে এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবেও আপনি আরো অনেক ভালো করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আমরা দর্শকদের উদ্দেশ্যেও জানাচ্ছি সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক উইথ ইয়োর ক্যারিয়ার জার্নি। যেটা অ্যানালিটিক্স শিখেন বা যাই শিখেন, মেক শিওর দ্যাট আপনি আপনার হার্ডওয়ার্ককে প্রপারলি কাজে লাগাচ্ছেন। আর যদি আমাদের ক্যারিয়ার প্যাথটাকে আপনি বেছে নিতে চান ইন দিস পার্টিকুলার ফিল্ড, আপনি আমাদের ব্যাচ টুতে যদি জয়েন করতে চান, অবশ্যই আমাদের এই এন্টায়ার ভিডিওটা, এই লাইভ সেশনটির কমেন্ট সেকশনে কিন্তু আপনি আমাদের ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড লাইক বিআই যে ক্যারিয়ার প্যাথ ব্যাচ 2 আছে, সেটার ডিটেলস গুলো এখানে জেনে নিতে পারবেন। আপনি আমাদের কোর্স আউটলাইন এবং বাকি যা আছে সেগুলো দেখে আপনি নিচে ডিসিশন নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভ সেশনে, কিংবা দেখা হতে পারে আমাদের ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার প্যাথ ব্যাচ 2 তে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।